Before you can overcome fear, you must first truly know fear. অদৃশ্য প্রতি শুক্রবার রাত 11টায় অনলি অন রেডিও 71 FM 98.4। এক পায়ে নুপুর তোমার অন্য পা খালি, এক পাশে সাগর এক পাশে বালি, আমার ছোট তরি বলো যাবে কি। হ্যালো লিসনার্স, আমি তপু। রেডিও 71-এর যত লিসনার্স আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সাথেই থাকুন। Before you can overcome fear, you must first truly know fear. অদৃশ্য প্রতি শুক্রবার রাত 11টায় অনলি অন রেডিও 71 FM 98.4। সবাইকে ওয়েলকাম অদৃশ্যের মাঝে। হাতে টিন করে আছেন রেডিও 71 FM 98.4। আর সময় হলো অদৃশ্যের সাথে মেতে উঠবার জন্য। যেসব ভয় পিপাসু মানুষ আছেন তাদের ভয়ের তৃষ্ণা মেটাবার জন্যই কিন্তু অদৃশ্য এসে হাজির হয়ে গিয়েছি। আর আমি রনি আছি, আপনাদের সাথে থাকবো ঠিক রাত 1টা পর্যন্ত। আর আজকের এপিসোডটা অন্য দিনের থেকে একটু আলাদা, কারণ আজকে আমরা একটা হন্টেড প্লেস থেকে, আমরা মোটামুটি লাস্ট কয়েকদিন আগে আমরা একটা হসপিটাল থেকে, সেখান থেকে কিন্তু আমরা লাইভ করেছিলাম। এবং তারপরে আপনারা আবার জানতে চাচ্ছিলেন যে আমরা কবে আবার একটা হন্টেড প্লেস থেকে আমরা অন এয়ার করছি, এবং দ্যাটস রাইট, আজকেই কিন্তু সেই সময়টা চলে এসছে। এবং আমরা একটা হন্টেড প্লেস থেকে, এবং সেটা হচ্ছে অবশ্যই ঢাকার বাইরে। যারা আমাদের ফেসবুকে আছেন তারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমরা কোথা থেকে আমরা আজকে লাইভ করতে যাচ্ছি। তবে আমি আর এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছেন তাদের জন্য একটুখানি সাসপেন্স রাখতে চাই। একটু পরে আমি জানাবো যে আমরা কখন কোত্থেকে হন্টেড প্লেস থেকে আমরা লাইভে যাচ্ছি। তবে তার আগে আমাদের সাথে কিন্তু দুজন গেস্ট আছেন, তাদের ঘটনাগুলো শুনবো এবং সেই ঘটনাগুলো আপনাদের ভয়ের যোগান দেবে বলে আমার বিশ্বাস। কারণ আমি অফিয়ারে তাদের ঘটনাগুলো যখন শুনছিলাম, সেই ঘটনাগুলো আমার রীতিমতো আমার নিজেকেই ভয় পাইয়ে দিয়েছে। তো আমার মনে হয় যে আপনাদেরও ভয় পেতে হয়তো সাহায্য করবে। এবং সেই সাথে চারপাশের এনভায়রনমেন্ট যেটি বলছে যে বেশ ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, আর ঠান্ডা মানেই যখন জমে আসছে সব কিছু, ঘটনাগুলোও হয়তো জমবে। আর এই মুহূর্তে অনেকেই হয়তো লাইট বন্ধ করে আমাদেরকে শুনছেন। তো যারা যারা শুনছেন তারা একটু জানান দিবেন যে কার কেমন লাগছে। আর যেটা করবেন, জাস্ট মোবাইলের মেসেজ অপশনে চলে যান, লিখে ফেলুন EFM স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন, তারপরে অদৃশ্যকে ঘিরে আপনার যে কোনো রকম কথাবার্তা 7171 এই নাম্বারটিতে পাঠিয়ে দেবেন। আর এছাড়াও যারা ঘটনা নিয়ে আসতে চান, যেমন করে আমাদের সাথে দুজন গেস্ট আছেন, সেই ঘটনাগুলো যদি আপনিও চান অন ইয়ারে এসে আপনার ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করবার জন্য, সেই দোয়ারটাও কিন্তু আপনাদের জন্য খোলা রয়েছে। আর সেটার জন্য যেটা করবেন ঠিক একই উপায়, একটু আগে যেটা বললাম আমি আরেকবার বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন EFM স্পেস আপনার নাম, তারপরে আপনার সেল নাম্বারটি, মানে আপনার মোবাইল নাম্বারটি পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারটিতে। তারপরে আপনার সাথে আমরা যোগাযোগ করে অবশ্যই আপনার ঘটনা যদি মনে হয় অন এয়ার করার মতো আমরা অন এয়ার করে দেবো। এবং যারা দূরে আছেন সেক্ষেত্রে আমরা কিন্তু ফোনে লাইভে যেতে পারি, তো সেই অপশনটাও কিন্তু খোলা রয়েছে। আর যারা দেশের বাইরে কিন্তু আরও অনেক দূরে আছেন, একদমই আসাটা সম্ভব না, কিংবা হচ্ছে ফোনেও কানেক্ট করতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে এক রেকর্ডিং করে কিংবা মেইল করে কিন্তু পাঠিয়ে দিতে পারেন। আর সেটার জন্য যেটা করতে হবে, আমাদের একটা মেইল অ্যাড্রেস, সেটা একটু টুকে নিতে হবে। আর আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে অদৃশ্য 98.4@gmail.com, ODRISSHO 98.4@gmail.com।
আর আপনি ফেসবুকে গিয়েও কিন্তু কমেন্টস করে আমার সাথে যুক্ত হতে পারেন। আর সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে facebook.com/radio71fm 98.4। আর সে আমি 71টা হচ্ছে 71 না EKATTOR.FM, এভাবে লিখলেই কিন্তু আপনি আমাদেরকে পেয়ে যাবেন। আর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে যদি শুনতে চান, কারণ অনেক লিসনারই যারা আমাদের বাইরে থেকে শুনে থাকেন তারা কিন্তু আমাদেরকে অনলাইনে শুনতে পারেন। আর অনলাইনের অ্যাড্রেসটি হচ্ছে www.71.fm EKATTOR.FM। এটার মাধ্যমে কিন্তু আপনি আমাদেরকে অনলাইনে যে কোনো প্রান্ত থেকে শুনতে পারবেন। আর এই মুহূর্তে কথা বাড়াবো না, আপনারা লিখতে থাকুন এবং জানাতে থাকুন। আর যেটা বলছিলাম যে আমাদের সাথে দুজন গেস্ট আছেন, আর এই মুহূর্তে আমি আমার আজকের এই একদম নতুন নান করার অদৃশ্যর এই এপিসোডের যিনি প্রথম গেস্ট তার কাছে চলে যাচ্ছি। তার কাছ থেকে শুনবো তার নাম এবং তার বৃত্তান্ত, তারপরে তার ঘটনাতে যাব। হাই, আমি হাসিব। আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। আমি ঢাকায় মিরপুরে থাকি। এখানে আশা ইউনিভার্সিটি থেকে আমি বিবিএ কমপ্লিট করছি। আসলে আমি ছোটোবেলা থেকেই এসবের প্রতি কোনো ইন্টারেস্ট কিংবা কোনো কিছু বিশ্বাসই করতাম না। ছোটোবেলা থেকে সবসময় আমি মানে চঞ্চল প্রকৃতির ছেলে ছিলাম। আমার কাজিন আছে যার নাম না বললেই নয়। আমরা স্কুল কলেজ মানে আমরা হচ্ছে কি এবার সোজা ঘটনাতে চলে যাচ্ছি। আপনার বৃত্তান্ত শেষ। ওকে, আপনি যেটা বলছিলেন যে আপনার কাজিনের সাথেই আপনার একটা ঘটনা, আপনারা দুজন মিলে একটা ঘটনা। ওকে, আমরা সেই ঘটনাতে চাই। আসলে ছোটবেলা থেকেই মানে স্কুল কলেজ সবকিছুই মানে তার সাথে, এবং ইভেন ভার্সিটিতেও একসাথে পড়ালেখা করছি। আসলে ছোটবেলায় যখন যশোর থেকে আমাদের বাসাটা একটু 3-4 কিলোমিটার দূরে, গ্রামের ভিতরে। যশোর সদরেই কিন্তু একটু গ্রামের ভিতরে। আসলে ওখান থেকে যখন তখন ওখান থেকে সাইকেল যোগে সবসময় স্কুলে যাতায়াত করতাম আমি এবং আমার ভাই। সবসময়ের মতো প্রতিদিনই আমাদের মর্নিং শিফটে ক্লাস থাকতো। দেন মর্নিং শিফটে ক্লাস থাকলেও আমরা তার আগে একটা টিউশনি পড়তে যেতাম। সেখানে হচ্ছে অনেক সকালে যেতে হতো আর কি। ফজরের নামাজ পড়ে বেসিক্যালি সবসময় রওনা দেওয়ার চেষ্টা করতাম বাসা থেকে। ঘটনাটা মেবি 2008-এর জানুয়ারির 25 তারিখে অথবা 24 তারিখে। তারিখটা আমার সঠিকভাবে মনে নাই, কিন্তু আসলে সেদিন অনেক কুয়াশা ছিল। সকাল ফজরের নামাজ পড়ে দুই ভাই রীতিমতো রওনা দিই স্কুলে যাওয়ার। নামাজের পরপরই মানে তখন কি সূর্য উঠেছিল? না, সূর্য ওঠে নাই তখন। আচ্ছা, মানে এই শীতকালের একটা ঘটনা বলছেন আপনি, যখন চারপাশে বেশ কুয়াশা ছিল। ওকে, আসলে তারপর থেকে আমরা মানে যাচ্ছি, যেতে যেতে আমাদের নিয়ার অ্যাবাউট স্কুলের কাছাকাছি। তখন রোডে তো অনেক কুয়াশা, সামনে 2-3 হাত সামনে কোনো কিছুই দেখা যায় না। ওখানে একটা লোক রোডের পাশে বসে আছে। লোকটা দেখতে অনেক অগোছালো, অপরিষ্কার, চুল টুল মানে জটলাবত অবস্থা। উনার দেখতে একটু ভয়ঙ্কর মতো, কিন্তু আসলে আমরা তেমন গুরুত্ব নাই। তারপরে আমার কাজিন অনেক সাহসী এবং আমিও এসবে কোনোদিন বিশ্বাস করি না। তারপরে দেখি যে উনি আর কি একটা মানে কুকুর মারা রয়েছে ওখানে বসে আছে আর কি। মানে কুকুর মারা রয়েছে কি রাস্তার পাশে নাকি? রাস্তার পাশে, একদম যে রাস্তা দিয়ে আপনারা যাচ্ছিলেন সেই রাস্তার পাশে একটা কুকুর মারা গিয়েছে। জি জি। ওকে, ওখানে কুকুর মারা রয়েছে। ও লোকটা কুকুরের সামনে বসে, রোডের পরে বসে আছে, ছেঁড়া কাপড় চোপড়, শীতকাল। উনি শীতে মানে কাঁপতেছে আর কি, থরথর করে কাঁপতেছে। মানে দেখে মনে হচ্ছে কি কোনো পাগল টাইপের মানুষ, নাকি হচ্ছে যে হয়তো ভিখারি টাইপের এরকম কিছু একটা মানুষ? পাগল টাইপের মানুষ, উন্মাদ রকম। আচ্ছা আচ্ছা। তারপরে ভাইয়া ওখানে আসলে অনেকক্ষণ মানে আমি আর ও দেখতেছি আসলে বিষয়টা কি ওখানে। আসলে এরপরে যেটা হয়েছে, অনেকক্ষণ দেখার পরে আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম এবং আমার কাজিনও যাচ্ছে আমার সাথে। তারপরে দেখতেছি উনি মানে কুকুরটা মারা গিয়ে পচে গেছে। যাওয়ার পরে মানে মোটামুটি বেশ কয়েকদিন আগেই মারা গিয়েছে কুকুরটা। হ্যাঁ, বেশ কয়েকদিন আগেই মারা গেছে। যে মানে কুকুরেতে অনেক দুর্গন্ধ বেরোচ্ছে। উনি ওখানে বসে আছে, এই জন্য আমাদের একটু কোয়ারিস হলো দুই ভাই। আর একটু উম্মাদ মতো মানে একটু দেখতে ইন্টারেস্ট ফিল হলো। স্কুলে পড়ি তখন। আসলে কি কেন ওখানে একজন মৃত কুকুরের পাশে কেন উনি বসে আছে? হ্যাঁ, এই জন্য আর কি আমরা এগিয়ে গেছিলাম। তারপরে ওখানে বসে আছে। এবার এগিয়ে যে না মানে ডাকতেছি, প্রথমেই আমার কাজিন, যার নাম না বললে না, ইমরান, ও ডাকতেছে যে ভাই কি হয়েছে এখানে। উনি কোনো অ্যান্সার দেয় না। তারপরে আবার আমি ডাকি, ভাই কি হয়েছে। তারপরে কোনো অ্যান্সার দেয় না। অনেকক্ষণ প্রায় 7-8 মিনিট পর ও 3 বার ডাকছে, আমি 4-5 বার ডাকছি। ডাকার পরে উনি অ্যান্সার দিছে, হ্যাঁ কি বলেন। তারপরে আমরা এগিয়ে গেছি, করছি ভাই কি করেন। দেখে যে উনি কুকুরটা আসলে অনেক পচা এবং ওখান থেকে পোকা বেরোচ্ছে।
মানে উনি- ওই কুকুরের শরীরে মানে পচে একদম পোকা জমে গেছে, হ্যাঁ, জি জি। কিন্তু ওই মানুষটা ওই কুকুরের পাশেই হ্যাঁ, বসে আছে। কুকুরের পাশেই বসে আছে এবং মানে তিনি অনেক ইন্টারেস্ট, মানে কুকুরের প্রতি অনেক ইন্টারেস্ট। আসলে সেটা মানে মানে না বললে হয়তো বা না দেখলে বিশ্বাস করার মতো না, কিন্তু আসলে উনি বসে বসে মানে তারপরে অনেকক্ষণ লক্ষ্য করার পরে দেখি যে উনি মানে পোকা খাচ্ছে। তারপরে আমার মানে সে ওখানে বসে ওই কুকুরের শরীরে যে পোকা, সে পোকাটা হ্যাঁ, খাচ্ছে। হ্যাঁ ভাই, কুকুরের শরীরে যে পোকা ওইটাই খাচ্ছে আর কি। এখন অনেকক্ষণ তারপরে চিন্তা ভাবনা করে আমরা এগিয়ে গেলাম, যাই বলতেছি আমার কাজিন ইমরান বলতেছে, ভাই আপনি এখানে খান কি জন্য, আপনি এটা খেয়েছেন কেন? তো ওখানে বলতেছে যে কোনো উত্তর দেয় না। তারপরে অনেকক্ষণ পরে বলে যে এই তোর হাত পাত। তারপরে আচ্ছা, মানে মানে আপনাদেরকে তখন ওখানে গিয়ে বললো যে জি, মানে হাত আপনাদেরকে হাতে গিয়ে দিতে বললো। ওই পাগলটাই আর কি দিতে বলছে যে আমাদের হাত পাততে বলছে আর কি। হুম হুম। তারপরে আমি আর ভয়তে হাত পাতি নাই, কারণ আমি একটু মানে ভয় পেয়ে গেছিলাম। এবার কাজিন ও বলছে দেখি ভাই একটু হাতটা পেতে দেখি মানে কি- ওকে একটু মানে সাহসী হ্যাঁ, ও প্রকৃতির। একটু সাহসী প্রকৃতি সবসময়। হুম হুম। তো ও একটু বলতেছে যে ভাই একটু হাতটা পেতেই দেখি, চারিদিকে কুয়াশা, কেউ নাই, মানে দুই ভাই আসলে কনফিউজিং এ পড়ে গেছি যে আসলে কি করব। মানে আপনারা কনফিউজ যে কি করা উচিত এই মুহূর্তে। হ্যাঁ, কি করা উচিত, মানে একটু ভয় পেয়েছি মনে মনে, আরো কেউ নাই আশেপাশে। আসলে ছোট তো তখন তো মানে আরো ভয়টা একটু বেশি কাজ করছিল। হুম হুম। তারপরে হাতটা মানে যখন দিতে বলছে ও সাহস করে হাতটা বাড়িয়ে দিছে আর কি। বাড়িয়ে দেওয়ার পরে আপনার হাতে বলতেছে মানে আপনার পোকা দিছে একটা, দেওয়ার মানে পরে আপনার ওই যে কাজিন তার হাতে একটা পোকা হ্যাঁ, দিয়ে দিল। তার হাতে একটা পোকা দিছে। দিলে মানে সত্যি কথা বলতে এটা মানে দু চোখে আসলে যেটা বিশ্বাস করতে পারছিলাম না, যেটা ঘটছে আর কি পোকা দেওয়ার পরে। হুম হুম হুম। আপনার মানে দেখি একটা বড় মিষ্টি হয়ে গেছে আর কি। মানে আপনার হাতে সে একটা পোকা দিল এবং সেটা মিষ্টি হয়ে গেল। মিষ্টি হয়ে গেছে আসলে তখন মানে আমি তো মাথা টাথা ঘুরতেছে, আমার ঝিমঝিম করতেছে আসলে আমি কি হয়েছে। ও স্টিল নাও দাঁড়িয়ে আছে, ও অনেক সাহসী। ইমরান দাঁড়িয়ে আছে। তারপরে আসলে আমি ভয় পেয়ে গেছি, তারপরে আমি আর ওইদিকে তাকাচ্ছি না। পরে ইমরান বলছে যে মিষ্টি যখন হয়েছে একটু টেস্ট করে দেখি কেমন হয়। তা ও আবার টেস্ট করে বলতেছে ভাই এ তো মিষ্টি। আমি বলছি এটা কিভাবে সম্ভব? তারপরে এমনভাবে আসলে আমরা অনেকক্ষণ বসে আছি আমি আরও। তারপরে মিষ্টিও খেয়েছে। তারপরে আমারও বলতেছে ভাই তুই একটু খেয়ে দেখ। আমি আসলে মানে সাহস পাচ্ছি না, আমার ভয় করতেছে, মাথা টাথা ঘুরতেছে। তারপরে ও আস্তে আস্তে আমারে দিল, দেওয়ার পরে খেয়ে দেখি সত্যি মিষ্টি। আচ্ছা, আপনি নিজেও খেলেন ওই মিষ্টিটা? হ্যাঁ, হ্যাঁ, আমি নিজেও খেয়েছি। তারপরে দেখি যে মিষ্টি। এখন এটা এখানে সীমাবদ্ধতা থাকলে হয়তো বা ভালো হতো, কিন্তু আসলে এটা এখানেও সীমাবদ্ধতা নয়। লাস্ট ইয়ারে ও আর আমি একসাথে থাকতাম ঢাকাতে, শ্যামলীতে। এখন দেখি যে একদিন মানে ডেটটা সঠিকভাবে বলতে পারবো না, ও স্বপ্ন দেখছে। দেখার পরে আমিও মানে স্বপ্ন দেখছি। দেখার পরে দুজনই একই স্বপ্ন, সেম স্বপ্ন। মানে সেই লোকটা আসছে আমাদের সামনে, এসে আমাদের অনেক মানে আমি তো ঘুমের ঘরে অলরেডি ভয়তে মানে মানে গাটা ঘাম ঝরতেছে, আমি নিজেও বুঝতেছি না কি করব। তারপরে সকালবেলা উঠে দেখি যে গাটা ঘামা। ও লোকটা এসে বলতেছে যে তোরা অনেক খারাপ হয়ে গেছিস, ভালো হ, 5 ওয়াক্ত নামাজ পড়। তারপরে এইভাবে আসলে মানে মানে দুজনের একই স্বপ্ন, একই দুজনে স্বপ্ন, আপনারা একই দেখেন। স্বপ্ন, একই টাইম এবং একই দিনে আমরা দুইজন একই বেডে শুয়ে আছি। তারপরে ও উঠে গেছে আচমকা ভয় পেয়ে, আমিও উঠে গেছি। যে বলতেছি ভাই কি হয়েছে? কসে ভাই আমি তো এই স্বপ্নটা দেখছি। তুই? আমি কসে আমিও তো এই স্বপ্ন দেখছি। আসলে এটাই আমাদের মানে আমার একটা মানে কাহিনী ছিল। ওকে, এটা হচ্ছে আপনার একটা ঘটনা যেটা আসলে শুরুর দিকে অনেকের কাছে হয়তো এটা কিঞ্চিত একটু হাস্যকর লাগতে পারে যে একটা পোকা দিল, সেটা কি করে মিষ্টি হয়ে গেল। আসলে কিছু জিনিস থাকে যে জিনিসগুলোর প্রশ্ন সবসময় জানা যায় না, সেটা রহস্যটা সবসময় উদ্ঘাটন করা যায় না। কিন্তু এটা একটা মিস্ট্রি ছিল যে দুজন মানুষ একই সাথে কি করে সম্ভব। ওই একজন মানুষকে আমরা স্বপ্ন দেখলাম একই রাতে, একইভাবে একই কথা বলছি দুজন মানুষকে। এটা বেশ ভাববার মতো একটা বিষয় ছিল। কিন্তু পরবর্তীতে আপনাদের কাছে কি তারা কখনোই ওই মানুষটিকে কোনো স্বপ্ন আকারে বা বাস্তবে কখনোই কি এরকম কাউকে দেখেছেন আর কোথাও? আসলে ভাই মনে হয় উনি মনে হয় আমাদের কোনো কিছু একটা ইঙ্গিত দিছিল। যে আমার এক কাকা ছিল, খুবই মানে ভালোবাসতো সবসময়। আর আমাদের ছোট কাকা, উনি সবসময় আমাদের এত ভালোবাসতো, আসলে আমাদের কাকুদের ভিতরে মানে সবসময় বন্ধু সুলভ আচরণ হতো। হ্যাঁ, হ্যাঁ। আর তুই ছাড়া কখনো কথাই বলতাম না কাকুর সাথে। কাকু আসলে জব করতো। উনি আমাদের সামনে ওই রোডেই
মানে হচ্ছে কি, মানে এটা আপনি আরেকটা ঘটনার কথা বলছেন হ্যাঁ, আপনার এটা? আমার মনে হয় ওই সূত্র ধরেই মানে এটা তার কিছু আচ্ছা, মানে ওই জাস্ট ওই জায়গাটার কথা বলছেন যে জায়গাটাতে আপনি একটা কুকুর মারা গিয়েছিলেন বলছিলেন। ওকে, ঠিক আছে সম্রাট, আমি আপনার কাছে আবার আসছি। আপনার যে ঘটনা আপনি বলছিলেন সেই ঘটনার ওই একই রাস্তাতেই আর একটা ঘটনা আছে, সেই ঘটনাতে আমরা যাব। তবে তার আগে আমাদের সাথে যারা জয়েন করেছেন তাদের কথাবার্তাগুলো একটু জানাবো, তারপরে আবার ফিরে আসছি। আমার সাথে এই মুহূর্তে জয়েন করেছেন আচ্ছা মোজাম্মেল আছেন আমার সাথে স্কয়ার হসপিটাল থেকে। অধর অপেক্ষায় আছি রনি ভাই। আচ্ছা, ভূতের স্টোরি শোনার জন্য। ওকে, আমার মনে হয় আপনার অপেক্ষার পালা এই মুহূর্তে শেষ হয়েছে। আপনি শুনতে থাকুন, কারণ এরপরে কিন্তু আমাদের আরও একজন গেস্ট আছেন এবং ওনারও আরও যে ঘটনা আছে সেই ঘটনাগুলো মনে হয় আপনার ভালো লাগবে। আর আমার সাথে বেলাল জয়েন করেছেন খিলগাঁও থেকে। হাওড়ে, আলহামদুলিল্লাহ বেলাল অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা জানাবেন। মোহাম্মদ মানিক আছেন আমার সাথে। আচ্ছা আচ্ছা, মোহাম্মদ মানিক আলী উনি জয়েন করেছেন আমার সাথে মিরপুর 10 থেকে। আচ্ছা, দারুণ অনুষ্ঠান, ধন্যবাদ আপনাকে, শুনতে থাকুন। আর যেটা বলছিলাম, আমরা কিন্তু আজকে একটা হন্টেড প্লেস থেকে যাচ্ছে, আমরা একটা হসপিটালের মর্গ থেকে সেখান থেকে আমরা ফোনে লাইভ করবো এবং সেখানকার যারা কাজে ব্যস্ত থাকেন তাদের ঘটনাগুলো কিন্তু তারা আমাদের সাথে শেয়ার করবেন। সেখানে কিছু গেস্ট আছেন এবং আমাদের ইনভেস্টিগেশন টিমের ফারজাদ এই মুহূর্তে কিন্তু ঢাকার বাইরে আছেন। কোথায় আছেন সেটা আমি একটু পরেই আপনাদেরকে জানাচ্ছি। আমার সাথে আচ্ছা প্রিয়ম আছেন, বলছেন ভাইয়া অনেক ভয় পাচ্ছি। ওকে প্রিয়ম, ভয় পেতে থাকুন এবং আমরা যখন হন্টেড প্লেসের সেই ঘটনাগুলো আপনার সাথে শেয়ার করবো তখন আপনার ভয় মনে হয় আরও কিছুটা বেড়ে যাবে। রতন আছেন, ভাইয়া তোমাকে শুনছি, একা একা ভালো লাগছে। দ্যাটস গ্রেট, আপনার শুনতে থাকুন, আপাতত একাই শুনতে থাকুন। আর আমার সাথে আরও জয়েন করেছেন মিথুন ইসলাম, মিফতা জয়েন করেছেন। অদৃশ্য স্টার্টস, আচ্ছা ভয় স্টার্ট গো অন অ্যান্ড আই এম লিসনিং। ওকে, আপনি শুনতে থাকুন ভাই। আমার সাথে তাহসান আহমেদ, আচ্ছা ফারাবি আছেন, উনি বলছেন এই ভাইয়া শুনছি তোমাকে, আর একটু ভয় ফিল করতে চাই, বাট আচ্ছা তুমি ভয় পাচ্ছ তো? হ্যাঁ, আমি নিঃসন্দেহে ভয় পাচ্ছি। কারণ হচ্ছে আপনারা অনেকেই হয়তো এখান থেকে আন্দাজ করতে পারেন না, কারণ আপনারা যেমন লাইট বন্ধ করে হয়তো আমাদের ঘটনাগুলো শুনছেন, ঠিক তেমনিভাবেই আমাদের অন ইয়ার রুম ইভেন চারপাশের আশেপাশে যারা নিয়মিত শুনে থাকেন তারা এর আগেও একবার বলেছিলাম যে আমরা কিন্তু আমাদের অন ইয়ার রুমের লাইট বন্ধ করে দিয়ে একদম চারপাশে অন্ধকার করে দিয়ে আমরা সেই ঘটনাগুলো শুনি এবং আপনাদের মাঝে সেই ঘটনাগুলো শেয়ার করি। যাক, আমরা আবার চলে যাচ্ছি আমাদের যিনি গেস্ট ছিলেন তার কাছে। হ্যাঁ ভাইয়া, তারপরে সূত্র ধরে আসলে উনি হয়তো বা কোনো একটা মেসেজ দিতে চেয়েছে আমাদের দুই ভাইকে। আসলে কাকু ছোটবেলা থেকে দুই ভাইরে এত মানে ভালোবাসতো, সেটা আসলে কাকুর কথা মনে পড়লে আসলে ইমোশনাল হয়ে যায়। যাই হোক, আমি ঘটনায় ফিরে যাচ্ছি। দেন ওই রোডটাতে একটু এগিয়ে মানে হচ্ছে আপনার একটা কবরস্থান ছিল। কবরস্থানটা অনেক পুরাতন। ওটা কারবালার কবরস্থান নামে পরিচিত আর কি। ওইখানে সবসময় মানুষজন খুবই কম যাতায়াত করতো, ইভেন রাত 10টার পরে। তা আমার কাকু অফিস থেকে ফেরার পরে ওই রোডটাতে সচরাচর যাতায়াত করতো। তো একদিন উনি সচরাচর সাইকেলে যাতায়াত করতো, ওই দিন আর সাইকেল নিয়ে যেতে মানে পারে নাই, সাইকেল হয়তো বা সামহাও কোনো প্রবলেম হয়েছিল। ওই দিন আসতেছে রাত 11টা বাজে, হেঁটে আসতেছে আর কি, রাত 11টার দিকে। ওই সময় মানে গ্রামের যেহেতু তার মানে রাত 11টা মানে তো বেশ অনেক রাত, তখন তো চারপাশে মানুষজনও নেই। শীতকালে তো চারিদিকে অন্ধকার হয়ে থাকে, মানে 11টা মানে অনেক রাতে। 8টার দিকে বেসিক্যালি গ্রামের মানুষজন সবাই ঘুমায় পড়ে শীতকালে। মানে হেঁটে আসতেছে, আস্তে আস্তে মানে সব মানে আপনার হচ্ছে একটা বিড়াল সবসময় ওনার পিছে পিছে আসতেছে। উনি যাচ্ছেন তখনই উনি ফলো করেন। ওনার সামনের দিকে ছিল না পেছন দিকে ছিল? ওনার পিছনে প্রথমে বিড়ালটা ছিল, উনি মানে হেঁটে হেঁটে আসতেছে তো। আচ্ছা, ওনার পিছনের দিকে বিড়ালটা ছিল, থাকার পরে উনি তেমন গুরুত্ব দেয় না আর কি। সবসময় বিড়াল একা একা আসতেছে, একটা বিড়াল হতেই পারে, সেটা আসতেই পারে। তারপরে উনি মানে কিছু দূর হাঁটতেছে, হাঁটার পরে দেখে যে না, বিড়ালটা তার পিছুই আছে, পিছে আছে। দেন বিড়াল বারবার কাছে আসতেছে না, কিন্তু আবার উনি এগেন ওটা গুরুত্ব দিচ্ছে না আর কি, যে বিড়ালটা কি অবস্থায় আছে ওটা গুরুত্ব দিচ্ছে না। তারপরে উনি মানে হেঁটে হেঁটে আসতেছে। তার কিছু দূর 1/2 কিলোমিটার হবে ভাইয়া, 1/2 কিলোমিটার পরে আর কি বিড়ালটা সামনে চলে আসছে আর কি। কালো কালারের বিড়াল, আর হচ্ছে আপনার চোখ দুটা জল করতেছে। আমার কাকু আসলে তেমন সেটাও গুরুত্ব দিচ্ছে না, আসলে বিড়াল সামনে দিয়ে যেতেই পারে। তারপরে দেখছে আরো 10-15 মিনিট হাঁটার পরে দেখে যে মানে বিড়ালটা যাচ্ছেই না কোনো ক্রমে। এবার আস্তে আস্তে মানে
আমার কাকুর পায়ের কাছে বিড়ালটা চলে আসছে আর কি। পায়ের কাছে চলে এসে বিড়ালটা সবসময় পায়ে এরকম জড়ায় ধরছে। তারপরে কাকু গুরুত্ব দিচ্ছে না, বারবার মানে সাইড করে দিচ্ছে বিড়ালটাকে। এক সময় মানে কাকু অতি মানে 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 হচ্ছে রাগান্বিত হয়ে গেল যে কি বারবার বিড়ালটা আসতেছে, মানে অস্থির হয়ে গেছে। তারপরে মানে বিড়ালটাকে একটা কিক দিছে আর কি। কিক দেওয়ার পরে মানে বিড়ালটাকে সে লাথি মারে, সে লাথি দিছে আর কি। লাথি দেওয়ার পরে আসলে তেমন কোনো সমস্যা হয় নাই। লাথি দেওয়ার পরেও বিড়ালটার আবার কিছুক্ষণ যাওয়ার পরে আবার তার পায়ের কাছে আসে, আর এসে মানে লাথি দেওয়ার পরে সে ঘুরে আবার তার পায়ের কাছে চলে তার আসছে। পায়ের কাছে এসে মানে বারবার মানে তারে মানে কোনো একটা হাঁচড় দিচ্ছে, এ করতেছে পাই। তারপরে সে কোনো গুরুত্বই দিচ্ছে না। তারপরে আবার কাকু লাথি দিচ্ছে, দেওয়ার পরে কাকু এরপরে মানে তেমন কোনো কিছু হয় নাই। তারপরে কাকু সুস্থই মানে ছিল। তার 3 দিন পরে হঠাৎ করে মানে ওই রাতের ঘটনা ঘটে যাওয়ার 3 দিন পরের কথা বলছেন? হ্যাঁ, 3 দিন পরে ভাইয়া কাকু হচ্ছে মানে অনেক অসুস্থ হয়ে পড়ে, জ্বরটার এসে অনেক অসুস্থ হয়ে পড়ে আসলে। তারপরে আমরা অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু আসলে কোনো রোগ কিছুই নাই, অনেক কিছু আইডেন্টিফাই করা যাচ্ছিল না, কিছু আইডেন্টিফাই করা যাচ্ছে না যে কাকু কেন অসুস্থ। কিন্তু অ্যাজ ইউজুয়াল জ্বর আসলে যে এলাকার ডাক্তাররা যে ওষুধগুলা দেয় ওইগুলা খেয়েও তার মানে সুস্থ হচ্ছে না, মানে টাইফয়েড হয়েছে না কি হয়েছে কিছুই আমরা মানে ফাইন্ড আউট কোনো রোগী নিরাময় করা যাচ্ছিল না, কোনো রোগী নিরাময় করতে পারতেছি না। তারপরে কাকু একদিন পরে দেখি যে মানে কাকুর ওই পায়ে যেখানে হাঁচড় দিছিল ওইখানে একটু মানে ঘা মতো হয়েছে আর কি। ঘা হওয়ার পরে ওষুধ খাইছে, খাওয়ার পরে শুকায় না ঘাটা, এটা দিন দিন আরো বাড়তে থাকে। কাকু আসলে বুঝে উঠতে পারে না, আমরা সবাই বুঝে উঠতে, জ্বরটা কমে গেছে কিন্তু ঘাটা আরো বাড়তে থাকে এবং পাটা অনেক ফুলে গেছে। আমি মেবি বাম পাটা, আমার এখনো মনে আছে, বাম পাটা আসলে মানে তার এত পাটা আস্তে আস্তে করে ওই ঘাটা বাড়ছিল এবং সেই সাথে পাটা ফুলে যাচ্ছিল, অনেক ফুলে গেছে যে মানে প্রথম দিকে হাঁটাচলা করতে পারছিল ভাইয়া, তারপরে উনি আর হাঁটাচলা করতে পারেন না। কিন্তু উনি ওই রাতের ঘটনা কি ওই দিন রাতে বাড়িতে এসে আপনাদের সাথে শেয়ার করেছিল না পরের দিন যেরকম একটা ঘটনা তার সাথে ঘটে? এখনো কাকু আমাদের সাথে মানে এগুলা শেয়ার করে না, আমাদের দুই ভাইয়ের সাথে, আমরা সবসময় কাকুর সাথেই থাকতাম। তারপরে হঠাৎ করে যখন এটা গুরুতর মানে রূপ ধারণ করছে আর কি, ঘাটা আরো বেশি বড় হয়েছে, কাকু হাঁটতে পারতেছে না, অলরেডি বিছানায় শুয়ে পড়ছে। সেই সময় আমার আর ইমরানের সাথে মানে কাকু বলতেছে যে আসলে আমার এই ঘটছে, এই ঘটার পরে এ হয়েছে। অনেক কবিরাজ সবকিছু দেখাইছি, তারপরেও এটা ফাইন্ড আউট করতে পারছিলাম না যে কি হয়েছে। একটা কবিরাজ বলছিল যে এখান থেকে অনেক বড় কিছু হয়তো বা উনি মৃত্যুর সম্মুখীনও হতে পারে। তারপরে আর কি ওইভাবে তার কাছে তাবিজ এগুলা নিয়ে আসা হয়, কিন্তু আসলে কাকু এসবে বিশ্বাস করতো না, তাবিজ এইগুলাতে সবসময় কোনোদিন বিশ্বাস করতো না, তাবিজ টাবিজ আর কি পড়তো না আর কি, ওইভাবে রেখে দিত। তারপরে হঠাৎ করে এইভাবে 2 মাস 2.5 মাস পরে পাটা আস্তে আস্তে মানে পচতে শুরু করে, পাটা একদম মানে পচে যেতে শুরু করে দেয়। পাটা মানে একদম এত পরিমাণে মানে ঘা এবং দুর্গন্ধ বের হয়, ওখানে কাকু রুমে যাইতে ভয় পেতাম। এবার আস্তে আস্তে তার মাসখানিক পরে মানে এত অসুস্থ হয়ে পড়ে কাকু, তারপরে আমরা ইন্ডিয়াও নিয়ে গেছি, কিন্তু ওখানে কোনো ট্রিটমেন্ট হয় নাই। ওনার আসলে রোগটাই মানে আইডেন্টিফাই করতে পারে না যে পাটা কেন ঘা হয়েছে, কি হয়েছে, এগুলো আসলে কখনোই আইডেন্টিফাই করতে পারে নাই। তারপরে ইন্ডিয়া থেকে কাকুরে নিয়ে আসার 10 days পরে কাকু ইন্তেকাল করেন। মানে এটা উনি মারা যান 10 দিন পরে? হ্যাঁ ভাইয়া, উনি মারা যান। আচ্ছা, যে কাকুর কথা বলছিলেন উনি তো আপনার আপন চাচা? হ্যাঁ, আপন, আমার একদম আপন ছোট চাচু। আচ্ছা, ওকে। এই হচ্ছে লিসেন, আমরা ওদেরকে যে ঘটনাটা বলছিলেন আমাদের সম্রাট, উনি ওনার যে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করলেন। আর আপনার ডাকনাম সম্ভবত হচ্ছে হাসিব? হ্যাঁ। ওকে, আপনার যে ঘটনাটা ওনার আপন চাচার সাথে এরকম রাতের বেলাতে ওই ঠিক একই রাস্তাতে ওনার যে ঘটনাটা আমি দেখেছিলেন, যেটা আসলে বিশ্বাস করে নেওয়ার মতো একটা কষ্ট ছিল, কিন্তু তার পরবর্তীতে ওই একই রাস্তাতে অনেক সময় ওই গ্রামের তথাকথিত কিছু জায়গা থাকে যেটাকে আমরা হন্টেড প্লেস বলে থাকি। তো ওই রাতের বেলা তো ওনার চাচা যখন ফিরে আসছিল তখন কিন্তু এই ঘটনাটা ঘটে, যেখানে উনি একটা কালো রঙের একটা বিড়াল দেখতে পান, বিড়ালের আকৃতির কিছু একটা, কিন্তু সেটাকে লাথি দেওয়ার পরে সেই যে পায়ের মধ্যে যে ক্ষত যেটি হয় সেই ক্ষত থেকেই পচন তৈরি হয় এবং সেই পচনের কারণেই আস্তে আস্তে ওনার চাচা কিন্তু মারা যান। এই ছিল হচ্ছে আমাদের হাসিব, উনি ওনার ঘটনা যেটি আমাদের সাথে শেয়ার করলেন।
হাসিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ঘটনা, যে দুটো ঘটনা আপনি Thank আমাদের you, সাথে শেয়ার করলেন, আর অসংখ্য ধন্যবাদ আরও একবার। আর এই মুহূর্তে যাব আমাদের আরেকজন গেস্ট যিনি আছেন, তবে তার আগে যারা আমাদের সাথে আছেন তাদের সাথে একটু যুক্ত হয়ে নিয়ে কি কথাবার্তা পাঠিয়েছেন, এবং যেটা বলতে চাই যে আপনারা যারা ঘটনা নিয়ে আসতে চান আপনার সেল নাম্বারটা পাঠাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আপনি চাইলে আমাদের সাথে কিন্তু হাসিব যেমন করে তার ঘটনা বললো, তার নিজের লাইফের ঘটনা, আপনার কাছে মনে হতে পারে যে হ্যাঁ আমার যে ঘটনা হচ্ছে সেটা আরও বেশি ভয়ঙ্কর, তা আপনার সেই ভয়ঙ্কর ঘটনাগুলো অবশ্যই আমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারেন। জাস্ট মোবাইলের ম্যাসেজ অপশনে চলে যান, লিখে ফেলুন ইএফএম স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন, তারপরে আপনার সেল নাম্বারটা পাঠিয়ে দিতে হবে 7171 এই নাম্বারটিতে। আর আপনারা যারা স্টুডিওতে আসতে চান একদম আমাদের সাথে অন ইয়ারে বসে ঘটনা কিন্তু বলতেই পারেন। আর যারা অনেক দূরে আছেন বা স্টুডিওতে আসা হয়তো রাতের বেলা তো অনেক সময় অসুবিধা হতে পারে, সেই ক্ষেত্রে আমরা আপনার সাথে কিন্তু ফোনে কানেক্ট করতে পারি। আর যারা দূরে আছেন তারা অবশ্যই মেইল অথবা রেকর্ডিং করে পাঠাতে পারেন। আর মেইল অ্যাড্রেসটা হচ্ছে odrisho98.4@gmail.com, odrisho98.4@gmail.com। এখানে গিয়ে জাস্ট আপনি কিন্তু আমাদেরকে আপনার মেইলটি কিংবা হচ্ছে আপনার রেকর্ডিং যেটি আছে সেটা কিন্তু পাঠিয়ে দিতে পারেন। আর যেহেতু অদৃশ্য হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্যই, আপনাদের ঘটনা নিয়ে অদৃশ্য, তাই আপনার ঘটনা পাঠাতে বা আপনারা অনিয়ারে এসে আপনার ঘটনা শেয়ার করতে মোটেও কার্পণ্য করলে কিন্তু চলবে না, কারণ আপনাদের জন্যই অদৃশ্য আর আপনাদের ঘটনা নিয়েই কিন্তু অদৃশ্য। আর এই মুহূর্তে আপনারা যারা আমার সাথে আছেন, মোহাম্মদ শারিয়ার সম্রাট আছেন আমার সাথে, ফার্মগেট থেকে কেবল যুক্ত হলাম, অদৃশ্য শুনছি, অনেক ভয় লাগছে, ধন্যবাদ আপনাকে। আমার সাথে কামাল হাসান জয়েন করেছেন, আমার সাথে প্রিন্স সোহানুর আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি, আমার ফ্রেন্ড সানি, প্রিন্স, শিহা, পল্লব, সেলিম, মিঠু, আমরা সবাই একসাথে শুনছি এবং অনেক ভালো লাগছে। ভয় ইনশাল্লাহ বেড়ে যাবে আপনার জন্য। মোহাম্মদ শামীম আহমেদ আছেন আমার সাথে। রনি ভাই, আমরা কিছু বন্ধু মিলে একদিন মাদারীপুরে ঘুরতে গিয়েছিলাম, সেই জায়গায় অনেক পুরাতন একটা বাড়ি ছিল, সেই জায়গা থেকে আমরা সবাই অনেক ভয় পেয়েছিলাম। সেই রাতটা আমাদের কাছে একটা স্মরণীয় রাত। অবশ্যই আপনার যে পুরো ঘটনাটি যেটা আপনার স্মরণীয় হয়েছে এবং ভয়ের রাত, সেটা কিন্তু আপনি আমাদের সাথে অনিয়ারে এসেও চাইলে শেয়ার করতে পারেন, কিংবা আপনার সাথে আমরা হয়তো একদিন ফোনে কানেক্ট করে ফেলতে পারি। আপনার সেল নাম্বারটা আমাদেরকে পাঠাবেন। আমার সাথে মিফতাহুল ইসলাম আছেন, এছাড়াও আমাদের সাথে আছেন এসপি শাহ আলম আছেন, বলছেন হাই ভাইয়া, আজকে প্রথম শুনছি, ওয়েলকাম আপনাকে। আমার সাথে পিয়াস পাটোয়ারি বলছেন শুনছি ভাইয়া, গ্রিন রোড থেকে শুনতে থাকুন। আমার সাথে রাকিব জয়েন করেছেন, ওকে রাকিব ভাই শুনতে থাকুন। মোহাম্মদ ওয়াশিকুল ইসলাম আছেন, শুনছি ফ্রম মহাখালী। আমার সাথে অভিমানী ভালোবাসা আছেন, উনি বলছেন বরিশালের উজিরপুর থেকে শুনছি, অনেক ভয় করছে, আরও ভয় পেতে চাই। অবশ্যই আমরা কিন্তু একটু পরে হন্টেড প্লেসের থেকে যাব, সেখান থেকে আমরা একটা হসপিটালের মর্গ থেকে, সেখানে থেকে যারা আছেন তাদের কিছু এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, যেটা হয়তো আপনার ভয়ের খোরাক অবশ্যই যোগান দেবে। আমার সাথে নিশান জয়েন করেছেন, ভাইয়া আজকে ভয় তো ভালোই লাগছে। হ্যাঁ, ভয় তো ভালো লাগতেই হবে, কারণ এরপরে কিন্তু আরও একজন ঘটনা যেটি আছে সেটা একটা বাড়ি নিয়ে একটা ঘটনা। সেই ঘটনাটা আমার মনে হয় যে আপনাদেরকে আরও ভাবাবে এবং আরও ভয় পেতে সাহায্য করবে। মোহাম্মদ তানভীর রেদওয়ান আছেন, ওকে রেদওয়ান ভাই বলছেন ভাইয়া আমি লালবাগ থেকে শুনতে থাকুন রেদওয়ান ভাই। আমার সাথে ঢাকার পোলা আছেন রনি ভাই, আজকে অনেক ভয় পেতে চাই অবশ্যই, আর সেজন্যই কিন্তু আমরা হন্টেড প্লেস থেকে লাইভ করব। আব্দুল্লাল ফাহাদ আছেন আমাদের সাথে, শুনছি ভাইয়া মিরপুর থেকে শুনতে থাকুন ভাইয়া। মাহমুদুল হাসান মৌন আছেন, হাই রনি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি তুষার খান বলছেন নাইস, ধন্যবাদ ভাইয়া, সাথে থাকুন এবং শুনতে থাকুন সবসময়ের মতো। আর যারা আপনারা যাদেরকে বলছিলাম যে আপনার সেল নাম্বারটা পাঠাতে কিন্তু ভুলবেন না। আমি আমার দ্বিতীয় গেস্টের কাছে এই মুহূর্তে চলে যাব, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিব, আর তার মধ্যে আপনার কথাবার্তাগুলো পাঠাতে থাকুন। আর আপনার যা যা কথাবার্তা আছে অদৃশ্যকে নিয়ে যে কোনো রকম কমপ্লিমেন্ট, এবং সেই সাথে আপনার সেল নাম্বারটা অবশ্যই পাঠান। আমরা আপনার সাথে কথা বলতে চাই, আমরা চাই আপনার অনিয়ারে এসে আপনার ঘটনাটা শেয়ার করুন। নিয়মটা আমি আরেকবার বলে দিতে চাই, মোবাইলের ম্যাসেজ অপশনে চলে যান, লিখে ফেলুন ইএফএম স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন, তারপর আপনার সেল নাম্বারটি পাঠাবেন 7171 এই নাম্বারটিতে। ফেসবুকে যুক্ত হতে পারেন কমেন্টসের মাধ্যমে, facebook.com/radio71fm 98.4। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদেরকে শুনতে পারবেন www.71.fm EKATTOR.FM। যাবত ছোট্ট একটা বিরতিতে ফিরছে একটু পরে, কোথাও যাবেন না, অদৃশ্যের মাঝেই থাকুন। রনি কিন্তু আছে আপনাদের সাথে ঠিক রাত 1টা পর্যন্ত। Before you can overcome fear, you must first truly know fear.
অদৃশ্য প্রতি শুক্রবার রাত 11টায় অনলি অন রেডিও 71 FM 98.4। নিখুঁত নির্মাণে দৃঢ় বন্ধনে আছি আমরা এগিয়ে, আগামীর বাংলাদেশ গড়ব মোরা ক্রাউন সিমেন্ট দিয়ে। দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে ক্রাউন সিমেন্ট দিয়েই নির্মিত হয়েছে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার, কুড়িল ফ্লাইওভার ও হাতিরঝিল প্রকল্প। গুণগত মানের ধারাবাহিকতায় নির্মাণাধীন মগবাজার মৌচাক ফ্লাইওভার, কুমিল্লা ফ্লাইওভার, খিলগাঁও ফ্লাইওভারের বর্ধিতকরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্রাউন সিমেন্ট নিয়মিতভাবে ব্যবহৃত হচ্ছে। ক্রাউন সিমেন্ট, দেশের উন্নয়নে, আগামীর নির্মাণে। Before you can overcome fear, you must first truly know fear. অদৃশ্য প্রতি শুক্রবার রাত 11টায় অনলি অন রেডিও 71 FM 98.4। ঠিক তাই, আপনি টিউন করে আছেন রেডিও 71 FM 98.4 আর চলছে কিন্তু অদৃশ্য, আর সাথে আছে আমি রনি। আর অদৃশ্যের মধ্যে সবাইকে আরও একবার ওয়েলকাম। ভয় পিপাসা মানুষদের জন্যই কিন্তু অদৃশ্য। আর ভয় যারা বেশি বেশি পেতে চান, সবাই বলতে চান ভাই আজকে ভয় একটু বেশি পেতে চাই, আরও ভয় দরকার, আরও ভয় দরকার। তো আপনার ভয়ের যত রকম খোরাক আছে সেগুলো নিয়েই কিন্তু আমরা আছি। এবং আজকে যেটা বলছিলাম, আমরা একটা হন্টেড প্লেস থেকে আপনাদের সাথে ফোনে যুক্ত হবেন। সেখানে আমাদের কিন্তু ইনভেস্টিগেশন টিমের ফারজাদ কিন্তু রীতিমতো সেখানে আছেন। সেই জায়গাটি থেকে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হব এবং সেই সাথে সেখানের যে হন্টেড প্লেস বলতে হচ্ছে আপনার একটা হসপিটালের মর্গ থেকে সেখানকার কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা জানবো এবং সেটা অবশ্যই ঢাকার বাইরে থেকে। আর সেই ঘটনাগুলো নিয়ে আমি আমাদের সাথে যুক্ত হচ্ছি। তবে তারও আগে আমাদের সাথে কিন্তু একজন গেস্ট আছেন, সেই গেস্টের কাছে যাব এবং আপনারা আপনাদের কথাবার্তাগুলো আমাকে পাঠাতে থাকুন। আর আপনাদের কথাবার্তাগুলো নিয়ে কিন্তু ফিরছি। এবং যেটা বলছিলাম বারবার, আপনার সেল নাম্বারটি পাঠাতে মোটেও ভুলবেন না, কারণ আমরা চাই আপনার ঘটনাটি অন এয়ার হোক এবং আপনার ঘটনাটি সবাই জানুক এবং সেটা শেয়ার করুন। আর নিয়মটা বলে দিয়ে আমি আমার গেস্টের কাছে চলে যাচ্ছি। মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখবেন EFM স্পেস আপনার নাম, তারপর আপনার সেল নাম্বারটি পাঠাবেন 7171 এই নাম্বারটিতে। আর এই মুহূর্তে চলে যাচ্ছে আমাদের আজকের যিনি দ্বিতীয় যিনি একজন এসেছিলেন, তার ঘটনাগুলো বলবেন এবং তার কাছ থেকে তার নাম শুনবো এবং তার ব্যাপারে একটুখানি জেনে আমি সোজাসুজি আমার ঘটনায় চলে যাই। হাই, আমি SM আবরার ফাহিম। আমি মিরপুরে থাকি, ঢাকার স্থানীয়। ওকে, আপনি মিরপুরে থাকেন এবং তার মানে হচ্ছে মিরপুরে আপনার বাসা, তাই তো? হ্যাঁ, মিরপুরে আমার বাসা। দ্যাটস রাইট। তো আপনার যে ঘটনাটি শুনবো, আপনার যেটা আমি বলছিলাম আপনার বাড়ি রিলেটেড একটা ঘটনা সম্ভবত। আমার নিজের বাড়ি। হ্যাঁ। ওকে, তাহলে আপনার ঘটনায় চলে যাই এবার। তো আমার বাসার পাশেই হচ্ছে একটা বাসা, তার পাশে একটা বাসা। বাসার হচ্ছে মাঝখানে, তার আশপাশে বেশ জঙ্গল টঙ্গল আছে, গাছপালা আছে, বেশ ভালো গাছপালা। তো বাসাইডে যে বাসাটা, সেই বাসার 5 তলায় হচ্ছে নতুন একটা ভাড়াইতে আসে। আচ্ছা ফাহিম, একটুখানি ইন্টারাপ্ট করবো, এটা কোন সময়কার মানে কতদিন আগের ঘটনা বলছেন আপনি আমাদেরকে? 1 বছর আগের ঘটনা। আচ্ছা, 1 বছর মানে 2015-র ঘটনা আমরা শুনছি। 2015 ঘটনা। ওকে, যাই। তো তার সেই বাসায় পাশে যে নতুন ভাড়াটি আসে, তার হচ্ছে 2টা মেয়ে আছে। একটা হচ্ছে 13-14 বছর বয়সে, আর একটা হচ্ছে 3-4 বছর হবে। তো একদিন রাতে হুট করে চিল্লাচিল্লি শব্দ, কি হয়েছে তখন বাইরে যেয়ে দেখি যে একটা মেয়েকে পাওয়া যাচ্ছে না, মানে 3-4 বছরের যে ছোট বাচ্চা মেয়েটা, তাকে পাওয়া যাচ্ছে না। তো আমরাও স্বাভাবিকভাবে খোঁজাখুঁজি করলাম, পেলাম না কোথাও। তো মানে ওই যে নতুন ভাড়াটিয়া যিনি আসছিলেন, তার একটা মেয়ে পাওয়া যাচ্ছে না? জি, নতুন ভাড়াটিয়ার মেয়েকে পাওয়া যাচ্ছে না, ছোট মেয়েটা যেটা। সেটা মানে কখনকার ঘটনা এটা? এটা হচ্ছে রাত 2টা বাজে। ওই রাতের বেলাতেই তার মেয়েটাকে পাওয়া যাচ্ছে? রাত 2টার দিকে তার মেয়েকে পাওয়া যাচ্ছে না। হুট করে মা ঘুমাচ্ছিল, ঘুম থেকে দেখা যায় মেয়েটা নাই। আচ্ছা। তো আমরাও খোঁজাখুঁজি করি, নাই। তো এরকম তারপর আমরা 3টা 3:30 মতো খোঁজাখুঁজি পর চলে আসি আমরা যার বাসায়, যার বাসায় চলে যাই। তো পরের দিন সকালবেলায় হয় দেখা যায় যে আমাদের ডান সাইডে যে বাসাটা, তো ডান বাসার ছাদে 8 তলায়
সেই ছোট মেয়েটা বসে আছে ট্যাঙ্কির উপরে বসে বসে হাসছে একা একা। মানে এটা হচ্ছে ওই দিন রাতের ঘটনা না, পরের দিন সকালবেলা? সকালবেলার ঘটনা। সকালবেলা হচ্ছে তখন মানে সবাই 6টা বাজে, 6টার দিকে। এটা কি হচ্ছে আপনার অন্য পাশে যার একটা বিল্ডিং এর হ্যাঁ, কথা বলেন, সেই বিল্ডিং এর পানির ট্যাঙ্কিতে? হ্যাঁ হ্যাঁ। ওকে। তো তাকে এবং হচ্ছে সেই বাসার ছাদের দরজা ভিতর থেকে লাগানো, তালা মারা, এবং মেয়েটা কিভাবে গেল কেউ জানে না। মানে সে মেয়েটা একাই ওইখানে চলে গেছে এবং ছাদে বসে সে হাঁটাহাঁটি করছে, হাসছে এই। এবং তার কিছুদিন পরে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে আমরা সবাই ঘুমাচ্ছি, তখন বাজে হচ্ছে রাত 3টা। হুট করে বাসার ছাদে। আচ্ছা ওকে, আপনার এই ঘটনাতে আসি। তবে তার আগে হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে ওই পিচ্চি মেয়েটাকে দেখলেন যে ওই ওখানে সে হাসাহাসি করছে, বা হচ্ছে ওই পিচ্চি মেয়েটা ওখানে আসলে কি করেই বা গেল, তো পরবর্তীতে ওই পিচ্চিটাকে নিয়ে কি কোনো রকম কোনো না, কারোর কাছে আর কোনো ঘটনা ঘটে নেই, এর মাঝখানে কিছুই হয় নাই। মেয়েটা স্বাভাবিকই ছিল, তাকে নামায় নিয়ে আসা হয় স্বাভাবিক, সে স্বাভাবিকভাবেই তার বাসায় ছিল। সে মানে ওই ভাড়াটিয়া ওই বাসাতেই ছিল? হ্যাঁ, ওই ভাড়াটি ওই বাসায় আছে। ওকে, কিন্তু তার মেয়ের সাথে আর এরকম কোনো ঘটনা ঘটেনি? যে তার হুট মেয়ের করে সাথে আর কোনো ঘটনা ঘটেনি। কিন্তু তারা কি কোনো কিছু জানতে চেয়েছিল যে এরকম একটা মেয়ে হঠাৎ করে মাঝরাতে নাই হয়ে গেল এবং একটা ছাদে চলে গেল, একটা 8 বছরের একটা মেয়ে, কি করে যাওয়া সম্ভব সেই হঠাৎ করে? এরকম কিছুই কি, বা কোনো হুজুর নিয়ে আসা বা কোনো কবিরাজ নিয়ে আসা কি হয়েছিল কিছু? না, তার এরকম কিছু করেছে কিনা সেটা আমাদেরকে আর জানা নেই। তারপরের ব্যাপার তারা আমাদের সাথে কারোর সাথে যোগাযোগ করেনি, মানে তারা একদম একাই ঘরোয়া টাইপের ভাবে ছিল আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, আপনি যেটা বলছিলেন সেখানে যাই এবার। হ্যাঁ, তার কিছুদিন পর, মানে 3-4 দিন পর হুট করে দেখি বাসার ছাদের উপর, মানে আমি কম্পিউটার টেবিলে বসা, আব্বু আম্মু সবাই ঘুমাচ্ছে, তো হুট করে দেখি বাসার ছাদে অনেক শব্দ, সাউন্ড হচ্ছে, ধাপ ধুপ ধাপ ধুপ। একটু সময়টা বলবেন কখন? রাত 3টা। রাতের বেলা আপনি জেগে আছেন কম্পিউটারে? হ্যাঁ। তো তখন আপনি ছাদের ভেতরে একটা শব্দ পাচ্ছেন যে ছাদে কোন একটা শব্দ হচ্ছে? হ্যাঁ, মানে কি ধরনের শব্দ হচ্ছে? কেউ লাফাচ্ছে বা পাইপের উপর দিয়ে হাঁটছে, এরকম ধরনের শব্দ। কারো লাফালাফির শব্দ আপনি শুনতে পাচ্ছেন? তখন কি বাসায় আরো সবাই জেগে আছে নাকি শুধু আপনি একা জেগে আছেন? আমি একাই জেগে আছি, আব্বু আম্মু ঘুমাচ্ছে, আমার ছোট ভাই ঘুমাচ্ছে। হুম। তো এই অবস্থা, তো আব্বু শব্দ শুনে উঠলো, আব্বু নিচে গেল, ছাদে দেখলো যে ছাদের দরজাও তালা মারা, নিচে গেল, নিচেও দেখলো যে কোনো কিছু নাই। আমিও ছিলাম সিঁড়িতে, সব অন্ধকার, লাইট টাইট অফ ছিল, সিঁড়িটি সবই তাও চেক করলাম, কিছুই নেই। আব্বু বাসায় আসার পর দেখে যে সেই শব্দ হচ্ছে তখনও। তারপর আমি এক ফ্রেন্ডকে জানালাম, আমি আর আমার ফ্রেন্ড পরে আসার পরে আমি আর আমার ফ্রেন্ড তখন ছাদে যে বসেছিলাম, ছাদ খুলে ওখানে বসে আছি। আমরা যখন ছাদে ঢুকলাম তখন শব্দটা আর নাই। আচ্ছা, মানে আপনি রাতে ওই সময় আপনি ছাদে চলে গেলেন? হ্যাঁ, আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে ছাদে চলে গেলাম। মানে আপনার ফ্রেন্ড কি ওই একই বিল্ডিং এ আছে? না, আমার ফ্রেন্ডের সামনেই থাকতো, আমার বাসার সামনেই থাকতো, নাম ইউনুস। ও আসলো, ও আর আমি দুজন মিলে চলে গেলাম। ওকে কি আপনি মানে ডেকে হ্যাঁ, আমি ওকে সাথে সাথে ফেসবুকে মেসেজ করলাম যে এরকম প্রবলেম হচ্ছে। তো আপনি বাসার কাউকে না ডেকে আপনার ওই ফ্রেন্ডকে রাতের বেলা ডাকলেন যে বন্ধু একটু বাসায়? সাহসী একটু, ও হচ্ছে এইসব ভয়টাই পায় না, ও বিশ্বাসও করে না। তো এই জন্য ওকে জানালাম, ও সাথে বলে আচ্ছা ঠিক আছে আমি আসছি। আর আব্বু তো জেগেই ছিল, মানে এই শব্দ শোনার পর আব্বু তো উঠলো। তো আব্বু তারপরে এগুলো চেক টেক করে আব্বু ঘুমায় পড়লো। তো ওই ফ্রেন্ড আসার পর আমি আর আমার, উপরে কি কিছুই পাওয়া যায়নি? না, উপরে কিছুই পাওয়া যায় না, ছাদের গেট তালা মারা। উপরে আমরা নিচে সব জায়গায় চেক করলাম, কোথাও কিছু নেই, কোনো কিছুই নেই। আচ্ছা। তারপরে তখন এরকম হলো 3:30 পর্যন্ত। 3:30টার দিকে আমি আর আমার ফ্রেন্ড জুমিলা ছাদে যে বসে আছি। তারপরে এই বসে আছি 10 মিনিট পর দেখি আবার সেই সাউন্ড হচ্ছে। আমরা দুজন ছাদে যখন বসা, অনেক শব্দ। আমি তখন ফ্রেন্ডের দিকে তাকালাম, বললাম দোস্ত ভয় লাগছে। ও বলে ভয় পাইস না, চুপচাপ বসে থাক, দেখি কি হয়, যাওয়ার হবে, বসে থাক। আমরা দুজন বসে আছি এবং শুনতে পাচ্ছি যে পিছন থেকে আমাদের শব্দ হচ্ছে, মানে ছাদেই শব্দ হচ্ছে, পাইপের উপর হাঁটছে কেউ, ধাপ ধুপ শব্দ। আমরা যখন বসে আছি ভয় পাচ্ছি, বলছে বসে থাক। এভাবে ঠিক বসেছিলাম, অনেকক্ষণ যাবত বসে আছি। তারপর পাশে যে ডান পাশে যে বাসার কথা বললাম, 8তলা যে বাসাটা, যে বাসার ঘটনাটা আমরা প্রথমে শুনলাম, হ্যাঁ, ডান সাইডেরটা। তো দেখি যে ওই বাসার জানলা একটা সাদা কাপড় একটা মহিলা দাঁড়ায় আছে। ওই রাতের বেলাতেই? ওই রাতের বেলায়, মানে হচ্ছে হ্যাঁ, মানে 8তলা যে বাসাটার কথা বলেছিলাম আমি, ওইটা 7তলায় কেউ নাই, ফ্ল্যাটটা নতুন হয়েছে। তো ওইখানে একটা সাদা কাপড় একটা মহিলা দাঁড়ায় আছে। মানে একদম আপনি স্পষ্ট দেখতে পেলেন? হ্যাঁ, আমরা দুজন স্পষ্ট দেখতে পাচ্ছি। আচ্ছা। এবং আমরা খুবই ভয় পেলাম। ওই ফ্রেন্ডটা বলতে বসে থাক, তুই চুপচাপ শুধু বসে থাক, আমার সাথে বসে থাক। আমি ওর সাথে বসে আছি, অনেকক্ষণ যাবত বসে আছি, প্রচুর ভয় পাচ্ছি। মানে আপনারা বসে আছেন আসলে শব্দগুলো কেন হলো, এটা কি কারণে, জাস্ট বোঝবার জন্য? হ্যাঁ, ওই ফ্রেন্ডই আসলে বললো যে আমি দেখবো আসলে কি কারণে হয়। আমি থাকতে চাইনি, ও জোর করে আমাকে রাখলো। তারপর আমরা দুজন থাকলাম, দেখলাম যে কিছু পরে মহিলাটা নাই আর কি, সাদা কাপড় যে মহিলাটা, সেই মহিলাটা নাই। তো এইভাবে বসে আছি 5টা বাজলো, 5টার পর কোনো শব্দ হয় নাই, আর কোনো প্রবলেম হয় নাই এরপর কোনো সময়।
মানে ওই আপনার ওই একদিনই হ্যাঁ ওই 1-2 দিনে আর কি, 1-2 দিন মেয়েকে নিয়ে গেল, আর হচ্ছে তারপর 3 দিন পরে হচ্ছে ওই যে আমরা সাউন্ড শুনলাম। মানে সাউন্ড শুনলেন, এটার পরে আসলে এমনি এমনি তারপর থেকে আপনারা আর কোনো শব্দ শুনলেন না, এরপর যেই বাসার মেয়েটাকে নিয়ে গেছে তার ধরেন 1 সপ্তাহ পর দেখি যে জানলার যে সাইডগুলো ওইখানে কোরআন শরীফের আয়াত দেওয়া, মানে এখনো ওই কোরআন শরীফের আয়াতগুলো লাগানো আছে জানলা, প্রত্যেকটা জানলার সাইডে কোরআন শরীফের আয়াত কাগজ দিয়ে লাগানো আছে। মানে এটা হচ্ছে কোন বিল্ডিংটার কথা বলছেন? হচ্ছে বাস সাইডে যে বাসায় মহিলাটা থাকতো, মানে বাচ্চা মেয়েটা যে বাসায় মানে থাকতো, যে বাসা থেকে বাচ্চা মেয়েটা ওই রাতের বেলা নাই হয়ে গিয়েছিল, সেই বাসার জানালাতে? হ্যাঁ হ্যাঁ, সেই বাসায় জানাতে কোরআন শরীফের আয়াতগুলো এখনো লাগানো আছে। এটা কি হচ্ছে ওই মালিক লাগিয়েছে? না, ওই ফ্ল্যাটে যারা থাকতো মানে যে ভাড়াটি আসছিল তারাই লাগিয়েছে। আচ্ছা, মানে তারা ওখানে ওই জাস্ট আয়াতগুলো ওখানে লাগিয়ে রেখেছে। ওকে, আর কিন্তু ওই পিচ্চি মেয়েটার যখন নাই হয়ে গেল এবং তারপরে আপনারা যে শব্দ শুনলেন, যে শব্দগুলো আপনি শব্দ শুনলেন এবং হচ্ছে রাতের বেলাতে দেখলেন যে একজন মহিলার আকৃতির মতো করে পাশের বিল্ডিং এ আরেকজন, তো এটা ঠিক কতদিনের ঘটনাটার ডিস্টেন্স কতদিন ছিল? 3 দিনের ডিস্টেন্স। আচ্ছা, মানে ওই পিচ্চি মেয়েটা নাই হয়ে যাওয়ার মাঝখানে 3 দিনের একটা ঘটনা এটি ছিল, এবং তার পরবর্তীতে গিয়ে আপনারা এরকম কিছু পাননি? না, এরপর আর কোনোদিন কিছু পাইনি। শুধু একটা জিনিস যেটা চোখে পড়ার মতো ছিল সেটা হচ্ছে যে ওই বিল্ডিংটাতে কোরআন শরীফের আয়াত লাগানো ছিল। ওকে, এই ছিল হচ্ছে আপনার প্রথম ঘটনা, যেটা আমরা শুনলাম, যেটা আপনার নিজের বাড়ির থেকে শোনা, এবং সেই বাড়িতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আর তেমন কোনো ঝামেলা হয়নি। কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, আপনার আরো একটি ঘটনা আছে, সেই ঘটনাটিতে আমরা যাব, তবে তার আগে যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের কথাগুলো একটু বলতে চাই। আমার সাথে লামিয়া জয়েন করেছেন আমাদের সাথে লালকুড়ি থেকে। আচ্ছা, ভয়কে অনেক ভালোবাসি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, সাথে থাকুন। আর আমার সাথে শাইলা আছেন উত্তরা থেকে। হ্যালো ভাইয়া, আমরা পিচ্চি কাজিনের সাথে শুনছি, ভালো লাগছে। ওকে, আপনার পিচ্চি কাজিনের সাথে শুনতে থাকুন। মিলান কেরানীগঞ্জ থেকে আমাদের সাথে আছেন। মালিহা আছেন আমাদের সাথে তেজকুনিপাড়া থেকে। আমি আজকে ফার্স্ট শুনছি এবং ভালো লাগছে, ভীষণ ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ গোলাম রব্বানি বাঁধন আছেন আমাদের সাথে, বালিয়াকান্দি রাজবাড়ি থেকে আছেন। ভাইয়া, লাস্ট উইকের হিস্টোরিগুলো খুব ভালো লাগছিল, মেবি আচ্ছা খুব ভয়ঙ্কর হবে ডেফিনেটলি। একটু আগে আমরা কিন্তু একটা বাড়ির ঘটনা শুনলাম, আর যেটা বলছিলাম আমরা কিন্তু একটু পর একটা হন্টেড প্লেস থেকে লাইভ করবো, সেখানকার ঘটনাগুলো আপনার ভালো লাগবে আশা রাখছি। মোহাম্মদ মানিক আছেন আমাদের সাথে মিরপুর থেকে, এবং এছাড়া ভাইয়া আমি আচ্ছা মাসুদ আছেন আমাদের সাথে, অনেক ভয় পাচ্ছি। ফারহান আছেন যাত্রাবাড়ি থেকে ঢাকা, উনি আমাদেরকে একটা সেল নাম্বার পাঠিয়েছেন। ওকে, আমরা অবশ্যই আপনার সাথে ফোনে যোগাযোগ করব। ঢাকা থেকে হৃদয় আছেন, নাইস, ধন্যবাদ হৃদয় আপনাকে। মোহাম্মদ মহসিন আছেন আমাদের সাথে, তাল্লা আছেন মহাখালী থেকে, একটা সেল নাম্বার পাঠিয়েছেন, আপনার সাথে আমরা যোগাযোগ করব। আমার সাথে মোরাদ আছেন ঢাকা থেকে। ভাইয়া আমি আচ্ছা রাব্বিয়া শুনছি। ওকে, ওনারা দুজন মিলে হয়তো শুনছেন। আমার সাথে নাফি আছেন ফ্রম সাভার। আই এম ইউর নিউ ফ্রেন্ড। খুব ভয় করছে ভাইয়া। ওকে, আপনার ভয় আরও বাড়বে আশা রাখছি। আমার সাথে তাজ আছেন মিরপুর থেকে, আমাকে বলছেন আমরা অনেক ভয় হচ্ছে এবং আমি ভয় পাচ্ছি, উনি সেল নাম্বার পাঠিয়েছেন আমাদের সাথে। এবং এমডি সূর্য আছেন গাইবান্ধা থেকে, শুনছি, ধন্যবাদ সূর্য, আপনি অনেক দূর থেকে আমাদেরকে শুনছেন, শুনতে থাকুন। হান্নান আছেন রংপুর থেকে, ভাইয়া আমি তোমার নিউ ফ্রেন্ড এবং শুনছি খুব ভয় লাগছে, ওয়েলকাম হান্নান আপনাকে। দিলীপ দাস আছেন ঢাকা ইউনিভার্সিটিতে, হাউ আর ইউ দাদা? ইয়েস দিলীপ, ওয়েলকাম আপনাকে। আপনি এই যে দাদা বলে সম্বোধন করেন, দ্যাটস ইজ রিয়েলি আমার জন্য ভীষণ ভালো লাগার একটা বিষয়। আই এম ইউর ওল্ড লিসনার ডেফিনেটলি, অ্যান্ড স্টোরিজ আর ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড আই ফিল ফিয়ার but enjoy দাদা, and I want to get much fair দাদা, ডেফিনেটলি আপনার ভয়ের যোগান আমরা অবশ্যই দিতে চাই এবং দিব, কারণ এর পরের ঘটনাটা আপনাদের ভয় লাগবে। এবং তাছাড়াও যেটা বলছিলাম, আমরা কিন্তু একটা হন্টেড প্লেসে যাচ্ছে, এবং আমাদের সাথে ইবনুল আছেন, আমাদের সাথে রিপন আছেন উত্তরা থেকে, সাইফুল ইসলাম রানা আছেন আমাদের সাথে। উনি বলছেন আচ্ছা কামারগাড়ি থেকে, ভাইয়া শুনছি খুব ভালো লাগছে। আমার সাথে তালহা আছেন, আমার সাথে ইরফান আছেন আমাদের সাথে নরসিংদী থেকে। আমি আজই জয়েন করলাম, তাই আচ্ছা শুরুতেই আপনাকে আমার পক্ষ থেকে সালাম রইল, ধন্যবাদ ইরফান আপনাকে, ওয়েলকাম আমাদের অদৃশ্যের মাঝে। আমাদের সাথে রহিম আছেন ফার্স্ট টাইম থেকে শুনছি, বাড্ডা থেকে আছেন উনি আমাদের সাথে। সাজিদ হাসান, আচ্ছা আসতে চাই ডেফিনেটলি, আপনার সেল নাম্বারটা পাঠাবেন। এবং আরও অনেকেই আছেন, সবার কথাগুলো জানবো এবং জানাবো। আপনার যারা আসতে চান, ঘটনা আছে, ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, আপনাদের জন্যই তো অদৃশ্য। জাস্ট আপনার সেল নাম্বারটা পাঠান, মোবাইলের ম্যাসেজে গিয়ে লিখে ফেলুন EFM স্পেস আপনার নাম, তারপর আপনার সেল নাম্বারটা পাঠাবেন 7171 এই নাম্বার, এবং সেই সাথে অদৃশ্য কেমন লাগছে যাবতীয় সব কিছু। ফেসবুকে গিয়ে কমেন্টস করতে পারেন, facebook.com/radio71FM 98.4। আমাদের সাথে ফাহিম ছিলেন, ওনার একটা ঘটনা শুনছিলাম, এবার আমরা ওনার কাছে দ্বিতীয় ঘটনাটি চলে যাচ্ছি। আমাদের দ্বিতীয় ঘটনা হচ্ছে 4 মাস আগে। তো আমরা অনেক ঘোরাঘুরি করি, আমি মূলত অনেক ঘুরি,
তো এর জন্য আমি নেত্রকোনায় গেছিলাম বিড়িশিরিতে। নেত্রকোনা বিড়িশিরিতে গেলাম, তো যাওয়ার পথে হচ্ছে নামতে হয় শ্যামগঞ্জে। তো তখন বাজে হচ্ছে রাত ভোর 4:30। শ্যামগঞ্জে নামলাম আমি, আমার ফ্রেন্ড রাজীব, আমরা দুজন মিলে শ্যামগঞ্জে নামলাম। তো নেমে বসে আছি, কিছু পাচ্ছি না কীভাবে যাবো। ওখান থেকে হচ্ছে দুর্গাপুর যেতে হয় সিএনজি অথবা মোটরসাইকেলে করে। তো মানে এটা কত সালে এটা কবেকার হচ্ছে 4 ঘটনা? মাস আগের ঘটনা। এই জাস্ট অনলি 4 মাস আগের ঘটনা এখন আমরা শুনছি। আপনার ফ্রেন্ড যাচ্ছিলেন? আমরা হচ্ছে তখন শ্যামগঞ্জে, নেত্রকোনায় যাচ্ছে আর কি, দুর্গাপুরে যাব। ওকে। তো বসে আছি 4:30 বাজে। তো 5টার দিকে সিএনজি আসলো নিতে আমাদেরকে আর কি, দুর্গাপুর পর্যন্ত নিয়ে যাবে। তো গেলাম, আমাদের দুর্গাপুর নামাই দিল। তখন আমরা মানে যেদিন ব্যাক করবো, পরের দিন আমরা যেহেতু ব্যাক করবো, তো সিএনজিকে বললাম যে মামা আমাদেরকে তো নিতে আসতে হবে, রাত হয়ে যাবে। তো বলছি মামা আমাদের এখানে রাত্রেবেলা কোনো সিএনজি বা কিছুই চলাচল করে না। তো আমি জানতে চাইলাম যে কেন করে না। তখন সে আমাদেরকে এই ঘটনাটা শেয়ার করেছে আর কি। ওকে, মানে হচ্ছে আপনার ওই যাওয়ার সময় ওই সিএনজি ড্রাইভারের কাছ থেকে আপনার এই ঘটনাটা শোনা, যে ওই জায়গাটাতে কেন মানুষজন চলাচল করে না রাতের বেলা। ঠিক আছে, তো উনি আপনাদেরকে কি জানালেন ওই রাস্তার ব্যাপারে সেটা একটু জানবো please। ওনার সাথে এই সিএনজি ড্রাইভারের সাথে ঘটা যে মানে ঘটনা, উনি নিজে দেখেছেন, ওই ড্রাইভার নিজে জানতেন এই ঘটনাটা? তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটা আর কি। ঠিক আছে, আমরা শুনি। তো সে একদিন রাতের বেলায় ধরেন একটার দিকে সে মানে যাচ্ছে রাস্তা দিয়ে, খালি সিএনজি নিয়ে যাচ্ছে। তো তার রাস্তার মাঝখানে তাকে হচ্ছে দুটো হুজুর থামালো আর কি, মানে সাদা পাঞ্জাবি পরা আর একজন কালো পাঞ্জাবি পরা দুজন হুজুর থামালো, বললো যে আমরা পাশের গ্রামে যাব, আমাদেরকে নামাই দিতে হবে। সে বললো যে আচ্ছা ঠিক আছে চলেন উঠেন, নিয়ে যাচ্ছে। তো সে নিয়ে যাচ্ছে হুজুর দুটোকে। তারপরে যাওয়ার পথে পথে হঠাৎ করে হুজুরদের বললো একটু থামান, আমাদের একজন লোক আছে, ওকে নিব মানে রাস্তার পথে। ওই হুজুরা বলছেন? হুম। ওঠার পরে রাস্তার মাঝপথে বলছে একটু থামান, আমরা হচ্ছে একজন লোক আছে তাকে নিব। তো একজন হুজুর উঠলো, সাথে একটা লাশ নিয়ে উঠলো। মানে একজন লাশ, ওই হুজুরের সাথে একটা লাশ ছিল, কিন্তু আর কোনো মানুষজন ছিল না, আর কোনো মানুষজন ছিল না। হুম। তো এর মাঝখান থেকে ওই হুজুর মানে তখন তো 3জন হুজুর আর একটা লাশ ওই সিএনজিতে। তো 3জন হুজুর পিছনে বসা, লাশটাকেও পিছনে নিয়েছে, তাদের পায়ের পরে লাশটাকে নেওয়া। তা একজন হুজুর হচ্ছে ওই সিএনজিওয়ালার সাথে কথা বলতেছে, যে কোথায় থাকে কি কথা, এইসবই কথা বলতেছে সিএনজিওয়ালার সাথে। সিএনজি চালাচ্ছে, তখন রাতের বেলা সে সিএনজি চালাচ্ছে, লাইট জ্বালায়, অনেক অন্ধকার চারপাশ, রাস্তাঘাট প্রচুর ভাঙাচোরা। তো হঠাৎ করে সিএনজিওয়ালা একটা শব্দ শুনলো, মানে কিছু খাচ্ছে বা একটু কেমন টাইপের শব্দ শুনলো। তো সে পিছনে টাকার জন্য সে আর সাহস পায় না যে পিছে তাকায় দেখবে যে কি হচ্ছে বা কি খাবার শব্দ। মানে বুঝতে পারছিল যে কেউ কিছু একটা খাচ্ছে, হ্যাঁ। মানে খাওয়ার সময় মানুষের যে শব্দটা হয় হ্যাঁ, মূলত। তবে সে হচ্ছে সিএনজির সামনে যে গ্লাস থাকে, ওই গ্লাসে সে তাকালো, দেখলো যে লুকিং গ্লাসে সে দেখার চেষ্টা করলো আসলে কিসের শব্দটা হচ্ছে। তো তার সাথে যে হুজুর কথা বলতেছে, সেই হুজুর বাদে অন্য যে দুজন হুজুর ছিল, তারা হচ্ছে যে লাশটা ছিল, লাশটার কলিজা খাচ্ছে, মাংস খাচ্ছে, মানে রক্ত খাচ্ছে। এটা সে ওই আয়নাতে দেখলো, লুকিং গ্লাসে দেখতে Looking পেলো যে glass-এ দেখলো। ওই হুজুরা ওই লাশটার খাচ্ছে। হ্যাঁ। কালো পাঞ্জাবি পরে সাদা পাঞ্জাবি পরে যে হুজুরটা ফার্স্টে উঠেছিল, হ্যাঁ, তার হ্যাঁ। দুজন হচ্ছে ওই লাশটা খাচ্ছে। আর তৃতীয় যে লাস্টে যে হুজুরটা উঠেছিল লাশ নিয়ে, সেই হুজুরটা তার সাথে কথা বলে যাচ্ছে। এটা সে দেখলো, সে এটা দেখে কিছুক্ষণ সে চালালো, মানে সে আর কিছু চিন্তা করতে পারে, তো সে অজ্ঞান হয়ে গেছে। পরের দিন তাকে নাকি রাস্তার পাশ থেকে পাওয়া যায়, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, মানে সেই সিএনজি এলাকে। মানে সেই সিএনজি এলা ওটা দেখার পরে জাস্ট সেন্সলেস হয়ে যায়। হ্যাঁ, সেন্সলেস হয়ে যায়। তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরের দিন সে যখন জ্ঞান ফেরে, সে তখন হসপিটালে। ওকে, মানে হচ্ছে আপনারা যখন ওই সিএনজি ড্রাইভার এই জন্য হচ্ছে ওই রাস্তা দিয়ে যেতে চান না, যেহেতু রাতের বেলা ওনার সাথে এরকম একটা ঘটনা রাতের বেলায় ঘটেছে। মানে হচ্ছে 12টার পর আর কোনো সিএনজি গাড়ি ঘোড়া সহজে চলতে চায় না, এই ঘটনার পর আর কি। ওকে, ওই জায়গাটিতে যারা আছেন আমার মনে হয় তারা তো ওই ব্যাপার সম্বন্ধে ডেফিনেটলি জানেন যে প্রকৃত অর্থ আসলে জায়গাটিতে কি ঘটে বা কি হয়। এই ছিল হচ্ছে ফাহিম আপনার দ্বিতীয় ঘটনা, যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলেন। আমার মনে হয় যে এটা বেশ ভয়ঙ্কর একটা ঘটনা ছিল, কারণ হঠাৎ করেই কারাই বা রাতের বেলাতে সিএনজিতে উঠলো এবং একটা লাশ নিয়ে উঠলো, এবং সে দেখতে পেল যে লাশটার ভেতর থেকে সে ওই জিনিসগুলো, তার হয়তো হৃৎপিণ্ড, হার্ট, এই জিনিসগুলো করে করে সে খাচ্ছে, এবং খাওয়ার শব্দ শুনে সে এটা দেখে লুকিং গ্লাস এবং সেন্সলেস হয়ে যায়। এই ছিল পুরো ঘটনাটি। ফাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসবার জন্য এবং ঘটনা শেয়ার করবার জন্য। ওকে, আমরা ফাহিমের ঘটনা শুনছিলাম এবং বেশ ভয়ঙ্কর ঘটনাই আমি বলবো, নিঃসন্দেহে একটা ভয়ঙ্কর ঘটনা, যেটা আমরা ফাহিম তার কাছ থেকে আমরা শুনলাম।
আর এই মুহূর্তে আপনি টিউন করে আছেন রেডিও 71 FM 98.4 আর চলছে কিন্তু অদৃশ্য, আর সাথে আছে আমি রনি। আর আমরা এর পরেই অল্প কিছুক্ষণ পরেই আমরা কিন্তু যাচ্ছি আমাদের সেই হন্টেড প্লেসে। সেখান থেকে আমরা কিন্তু ফোনো লাইভে সেখানকার যে পরিস্থিতি এবং সেখানকার যে ঘটনাগুলো আছে সেগুলো জানবো। ওইখানকার কিছু ভিকটিম এবং তারা স্বচক্ষে যে ঘটনাগুলো দেখেছেন সেগুলো আমরা জানবো। আর এই মুহূর্তে আমার সাথে যারা আছেন, আমার সাথে দিলীপ আছেন আমাদের সাথে, আচ্ছা রিপন আছেন আমাদের সাথে উত্তরা থেকে, এবং আমার সাথে তালহা রয়েছেন, আমার সাথে রহিম রয়েছেন, সাজিদ রয়েছেন, আমার সাথে সাইফ জামান রয়েছেন, উনি বলছেন খুব ভালো লাগছে। আমাদের সাথে হৃদয় রয়েছেন, আচ্ছা ইবনুল রয়েছেন, উনি আছেন আমাদের সাথে মোহাম্মদপুর হাউজিং সোসাইটি থেকে। আর এছাড়া আমার সাথে জনি আছেন সাভার থেকে, আমি ইওর নিউ ফ্রেন্ড অ্যান্ড ভেরি নাইস, থ্যাংক ইউ জনি আপনাকে। আর আমার সাথে বাঁধন আছেন সাভার থেকে, ব্রো আপনাকে গত উইক থেকে শুনছি এবং গল্পগুলো খুব ভালো লাগছে, ধন্যবাদ বাঁধন, এবং আশা রাখছি যে এরপর থেকে আপনি নিয়মিতই অদৃশ্যের সাথে থাকবেন এবং রনির সাথে থাকবেন। এস কে উবাইদুর রহমান আছেন নবগঞ্জ থেকে, রনি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। একা অন্ধকার রুমে শুয়ে শুয়ে শুনছি, ভয় পেতে চাই, একটু আগের ঘটনা আমার মনে হয় আপনার ভয় লেগেছে। সোহেল শেখ আছেন আমাদের সাথে, উনি লিখছেন মহেশপুর থেকে, হাই ব্রাদার হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের সাথে ভাই, আচ্ছা উনি নাম লিখিনি, ভাই আমি, আচ্ছা কায়ুম আছেন আমাদের সাথে। আমরা সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আছে, কাজিনের সাথে ঘটা অনেক ঘটনা আছে, আমি আসতে চাই ডেফিনেটলি। আপনার সেল নাম্বার পাঠিয়েছেন, আমরা আপনার সাথে ফোনে যোগাযোগ করব। এবং আরও একজন পাঠিয়েছেন আমাদেরকে, আমার কাছে অনেক ভালো ঘটনা আছে, লাগলে অবশ্যই ভাই আপনার সাথে ফোনে যোগাযোগ করবো। আমাদের সাথে সাজিদ আছেন রংপুর থেকে, তাল্লা জয়েন করেছেন মহাখালী থেকে। ভাইয়া আমি আমার মর্মান্তিক ঘটনাগুলো শেয়ার করতে চাই। তার মানে হচ্ছে উনি বেশ নিজে কিছু এক্সপিরিয়েন্স করেছেন, সেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে চান। আমরা এমন মানুষকেই চাই অন ইয়ারে, আমরা আপনার সাথে যোগাযোগ করবো। আমাদের সাথে লাম আছেন মিরপুর 10 থেকে, ভাইয়া জাস্ট এক্সামের টেনশনের মধ্যে ভূতের ভয়, অস্থির। আপনার এক্সামের টেনশনটা এই মুহূর্তে আপাতত একটু সাইডে রাখুন, আমাদের সাথে থাকুন, আমরা আছি 1টা পর্যন্ত, তারপরে আবার পড়ালেখায় ধ্যানমগ্ন হন। আমাদের সাথে শায়লা আছেন উত্তরা থেকে, হাই ভাইয়া খুব নাইস। অ্যান্ড আমার পিচ্চি কাজিনের সাথে শুনছি, শায়লা শুনতে থাকুন আপনার এই পিচ্চি কাজিনটাকে। তবে খুব বেশি পিচ্চি হলে আমি আপনাকে সাজেস্ট করবো যেন আপাতত না শোনার জন্যই, আর একটু বড় হলে সে যেন শুনে। আপনি শুনতে থাকুন। ভাইয়া আমি জুথি, আমি একটি ঘটনা শেয়ার করতে চাই, মিরপুর থেকে শুনছি। অবশ্যই আপনার ঘটনা আমরা শুনতে চাই, আপনার সেল নাম্বারটা পাঠান ঠিক যেভাবে করে আপনি টেক্সট পাঠিয়েছেন আমাদেরকে। আমাদের সাথে বিয়ে চৌধুরী আছেন, উনি বলছেন সেগুন বাগিচা থেকে। আমাদের সাথে ফয়েজ আছেন ওল্ড এয়ারপোর্ট তেজগাঁও থেকে, এবং মোহাম্মদ সালাম সর্দার আছেন আমাদের সাথে গুলশান থেকে। ওকে, আরও অনেকেই আছেন। এবং এখন যাব ছোট্ট একটা বিরতির পরে বাকি কথাগুলো নিয়ে ফিরবো। এবং সেই সাথে ফেসবুকে যারা জয়েন করে আছেন অনেকক্ষণ ধরে, ফেসবুকে গিয়ে আপনাদের কমেন্টসগুলো অবশ্যই রিড আউট করবো। আর যেটা করবেন, কেমন লাগছে অদৃশ্যকে ঘিরে আপনাদের যে কোনো রকম কমপ্লিমেন্ট জানাবেন। এবং সেই সাথে আপনাদের জন্যই অদৃশ্য, আপনার ঘটনা নিয়েই কিন্তু অদৃশ্য। আপনার ঘটনা পাঠাতে কিংবা হচ্ছে আপনি নিজে এসে অনিয়ারে যদি আসতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অলওয়েজ ওয়েলকাম। জাস্ট মোবাইলের মেসেজ অপশনে চলে যান, লিখে ফেলুন EFM স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন, তারপর আপনার সেল নাম্বারটা পাঠাবেন 7171 এই নাম্বারটিতে। আর ফেসবুকে গিয়ে কমেন্টস করতে পারেন facebook.com/radio71FM 98.4। আর যারা ঘটনা অনেক দূরে আছেন, ঘটনা শেয়ার করতে চান, আমাদেরকে ইমেল করে পাঠাতে পারেন odrisho98.4@gmail.com, odrisho98.4@gmail.com। আর যেটা বলছিলাম, অনেকেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন যে আমরা কখন হন্টেড প্লেসে যাব। ঠিক তাই, আমরা একটু পরেই হন্টেড প্লেসে যাচ্ছি, ফোনে সেখান থেকে আমরা কানেক্ট করব। তবে তার আগে যাবো ছোট্ট একটা বিরতিতে, এবং এসে আপনাদের কথাবার্তাগুলো আরেকবার অবশ্যই রিড আউট করে দেবো। আর এই মুহূর্তে বিরতির পরে রনি কিন্তু ফিরে আসছি, কোথাও যাবেন না, সাথে থাকুন, শুনতে থাকুন রেডিও 71 FM 98.4, এবং মোস্ট ইম্পর্টেন্টলি অদৃশ্যের মাঝেই থাকুন। Before you can overcome fear, you must first truly know fear. অদৃশ্য প্রতি শুক্রবার রাত 11টায়, অনলি অন রেডিও 71 FM 98.4। Before you can overcome fear, you must first truly know fear.
অদৃশ্য প্রতি শুক্রবার রাত 11টায় অনলি অন রেডিও 71 FM 98.4. Before you can overcome fear, you must first truly know fear. অদৃশ্য প্রতি শুক্রবার রাত 11টায় অনলি অন রেডিও 71 FM 98.4. আর একবার সবাইকে স্বাগতম। আপনি টিন করে আছেন রেডিও 71 FM 98.4। চলছে কিন্তু অদৃশ্য, আর সাথে আছে আমি রনি। আর ঘড়ি কাটাই এই মুহূর্তে বাজে 12টা বেজে 4। আর যেটা বলছিলাম যে আমরা একটু পরেই কিন্তু যে হন্টেড প্লেস, যে জায়গাটি যেটা বলছিলাম বারবারই, যে ঢাকার বাইরে থেকে আমরা আজকে কিন্তু যেখান থেকে লাইভ করব, এবং সেখানে ইতিমধ্যে আমাদের ইনভেস্টিগেশন টিমের ফারজাদ কিন্তু সেখানে আছেন, সেখানে যাব। এবং তবে তার আগে এই মুহূর্তে আপনারা যারা আছেন আমার সাথে, আর বলেছিলাম যে ফেসবুকে যারা আছেন তাদের কথাবার্তাগুলো অবশ্যই জানাবো। আমার সাথে কামাল হাসান আছেন, বলছেন রনি ভাই আমি কিন্তু অপেক্ষায় রইলাম। ওকে, অবশ্যই আমাদের কিন্তু আপনি ইউটিউবে গিয়ে কিন্তু দেখে নিতে পারেন, এবং সেই সাথে আমাদের যেটি অদৃশ্য ফ্যান পেজ যেটি রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনি খোঁজ খবর রাখতে পারেন, বা আপনার ছোটোখাটো যদি কোনো ঘটনা হয় তাহলে কিন্তু আমাদের ফ্যান পেজে ইনবক্স করেও কিন্তু সেটা আমাদেরকে জানাতে পারেন। আর আমাদের ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/অদৃশ্য98.4। আর অদৃশ্য স্পেলিংটি হচ্ছে ODRISSHO 98.4। এই আমাদের এই ফ্যান পেজটিতে গিয়ে সেটিতে গিয়ে কিন্তু আপনি আমাদের সাথে কিন্তু যুক্ত হতে পারেন, সেখানে ইনবক্স করে আমাদেরকে জানাতে পারেন অবশ্যই যে কোনো রকম কথাবার্তা। আমাদের সাথে তাসনিম তাবাসসুম মিম আছেন, বলছেন খুব ভালো লাগছে ভাইয়া, এবং ভয় পাচ্ছি, একা একা শুনছি, রাতে বাহিরে বের হওয়া কষ্টকর হয়ে যাবে। তাসনিম মিম আপনার সাথে থাকুন এবং সবসময় আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে রাকিব হাসান বলছেন, আচ্ছা প্রথম শুনছি নরসিংদী থেকে গল্পটা, প্রথম গল্পটা অনেক ভয়ঙ্কর ছিল। আমাদের সাথে যুক্ত হয়েছেন সিফাত, জয়েন করেছেন, আমি আপনাদের সবসময় শুনি, ভীষণ ভালো লাগে। ওয়েলকাম সিফাত, আপনাকে, আপনি সবসময় আমাদের সাথে থাকুন, এটা আমাদের জন্য সত্যি খুবই আনন্দের একটা ব্যাপার যে আপনি সবসময় আমাদের সাথেই থাকেন। আমাদের সাথে কাজী ইকবাল আবদুল্লাহ আছেন, এবং উনি আছেন আমাদের সাথে খিলগাঁও থেকে, আমি আর আমার ভাই একসাথে শুনছি। আমাদের সাথে আছেন আনোয়ার হোসেন, উনি বলছেন আচ্ছা আনোয়ার আচ্ছা রিয়াকশনটা উচ্চ থেকে শুনছি এবং আমার সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে চাই। অবশ্যই আপনার সেল নাম্বারটি পাঠাবেন। আমরা যেটা বলছিলাম যে অনেকেই যেভাবে করে আমাদেরকে টেক্সট পাঠাচ্ছেন, মোবাইলের মেসেজ অপশন গিয়ে লিখে ফেলবেন EFM স্পেস আপনার নাম, লোকেশন, তারপর আপনার সেল নাম্বারটি পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারটিতে। যদি আপনার ঘটনা যেটি থাকে, আনোয়ার ভাই আপনার জন্য এই কথাটা বলছিলাম, এবং সেই সাথে যারা ঘটনা শেয়ার করতে চান, আমাদের সাথে অন ইয়ারে আসতে চান, যে একদম আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনাটা শেয়ার হোক, কিংবা আপনার সাথে আমরা ফোনে যুক্ত হই, দুটো উপায় কিন্তু আপনার জন্য খোলা রয়েছে। এছাড়া আমাদের সাথে সকালের শিশু রয়েছেন, হাই ভাইয়া আমি আপনার নিউ ফ্রেন্ড, শুনছি ভালো লাগছে। আমাদের সাথে আনিস আহমেদ আছেন, মানিকগঞ্জ থেকে শুনছি। মোহাম্মদ সাজ্জাদ আছেন, রনি ভাই আচ্ছা ভয় তো লাগবে, একটু পরে কিন্তু আমরা হন্টেড প্লেসে যাচ্ছি। নিহাল নীল আছেন আমাদের সাথে, আমি কিন্তু ব্রো আপনার নিউ ফ্রেন্ড, এবং আচ্ছা আপনার কমেন্ট পড়ছে না কেন? ওকে, এই মুহূর্তে আপনার কমেন্টটি কিন্তু আমি পড়ে দিয়েছি। আমাদের সাথে সিফাত রয়েছেন, এবং আমি শুনি ভালো লাগে। রাজন রয়েছেন আমাদের সাথে, উনি বলছেন ভাইয়া আমি ওর নিউ ফ্রেন্ড। আতিকুর রহমান রয়েছেন, মিরপুর থেকে শুনছেন, আমাদের সাথে আছেন। নীলফামারী থেকে আবদুল্লাহ, ভাই আমি আবদুল্লাহ, এবং খুব আচ্ছা ভয় করছে। এবং আশামণি আছেন, শুনছি ভয় অনেক করছে এবং অপেক্ষা করছে, সাথেই থাকুন সবসময়। আমাদের সাথে এই মুহূর্তে আছেন আতিউর রহমান, হিমন আছেন, আমিও আছি। আমাদের সাথে রাজ হাসান চৌধুরী আছেন, হ্যালো ভাইয়া। এবং আমাদের সাথে তুষার আছেন, শুনছি ভালো লাগছে। মোহাম্মদ সাজ্জাদ আছেন, হাই রনি ভাই, হ্যালো সাজ্জাদ আপনাকেও। এবং জাহিদ হাসান আছেন আমাদের সাথে, জাহিদ হাসান দোলন, আমার একটা আচ্ছা ঘটনা আছে, অবশ্যই যেভাবে একটু আগে বললাম সেভাবে করে আপনার সেল নাম্বারটি আমাদেরকে পাঠান। আমাদের সাথে জাহিদ হাসান জনি আছেন, উনি লিখেছেন আমাদেরকে বনশ্রী থেকে। আমাদের সাথে জহিরুল
ইসলাম আছেন, উনি বলছেন ঘটনাগুলো খুব ভালো লাগছে এবং ভয় পাচ্ছি, আরও ভয় পেতে চাই। অবশ্যই আপনার আরও ভয়ের জন্যই কিন্তু আমরা একটু পরে হন্টেড প্লেস থেকে আমরা লাইভে যাচ্ছি এবং সেটা কিন্তু ঢাকার বাইরে থেকে, বারবার যেটা মেনশন করছিলাম যে আমরা ঢাকার বাইরে থেকে আমরা আপনাদের জন্য কিন্তু লাইভ করবো এবং সেখান থেকে ঘটনাগুলো শুনবো। আমাদের সাথে মেহেদী হাসান আছেন, ওকে মেহেদী আছেন, শুনতে থাকুন ভাইয়া। আবির মাহমুদ নীরব আছেন, আচ্ছা হন্টেড হিস্টোরিটা শেয়ার করতে চাই, অবশ্যই ভাইয়া আপনার সেল নাম্বারটা পাঠাবেন। ফয়সাল মাহমুদ রয়েছেন আমাদের সাথে, আনিসুর রহমান রয়েছেন, নীরব রাকিব রয়েছেন, জাহিদ হাসান দোলন রয়েছেন আমাদের সাথে, নাদিম মাহমুদ রয়েছেন রূপগঞ্জ থেকে, উনি বলছেন। এছাড়া আমাদের সাথে আনিস রয়েছেন, এছাড়া আমাদের সাথে রাকিব ছিলেন, আরও অনেকেই আছেন যারা এতক্ষণ ধরে আমাদের সাথে আছেন। অসংখ্য ধন্যবাদ এবং লিখতে থাকুন আপনার কথাবার্তাগুলো নিয়ে কিন্তু আবার যুক্ত হচ্ছি। আর যেটা বলছিলাম যে এই মুহূর্তে আমি চলে যেতে চাই সেই হন্টেড প্লেস এবং যে জায়গাটিতে এই মুহূর্তে আমাদের ইনভেস্টিগেশন টিমের ফারজাদ আছে এবং আমি ফারজাদের সাথে এই মুহূর্তে কানেক্ট করব সেখানে এবং সেখানকার পরিস্থিতি এবং সেখানকার ঘটনা। এবং আগেই বলে রাখি এটা হচ্ছে একটা হসপিটাল এবং হসপিটালের মর্গ থেকে আপনাদের সাথে লাইভে আমরা যাচ্ছি এবং কোন জায়গাটি সেটা আমরা ফারজাদ ওনার কাছ থেকেই শুনবো যে কোন জায়গা থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হচ্ছি, সেই হন্টেড প্লেসের অ্যাড্রেসটি জানবো। হ্যালো ফারজাদ। রনি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি ফারজাদ, কি অবস্থা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হেই লিসেনার, দিস ইজ ফারজাদ अगेन। আপনি শুধু আপনারা আমাকে শুনতে পারবেন না, আপনারা আমাদের রেডিও একাত্তরের পেজে গেলে আপনি এখনই আমাকে লাইভ দেখতে পারবেন। রাইট নাও রনি, আমি বলতে চাচ্ছি আমি আছি কুমিল্লা মেডিকেল কলেজে এবং কুমিল্লা মেডিকেল কলেজের আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি ঠিক আমার পিছনে যে আপনি একটা গেট দেখতে পাচ্ছেন, যারা অডিয়েন্স দেখতে পাচ্ছেন, এই গেটটা হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজের মর্গ। এবং বলে রাখা ভালো, এই মর্গে কিন্তু বহুল আলোচিত তনুর এখানে পোস্টমর্টম হয়েছিল। এবং জি, এবং এখানে হচ্ছে এখানে আমি কুমিল্লা মেডিকেল কলেজের সকল ডক্টর অ্যান্ড স্টুডেন্ট যারা আছেন, যারা আমাদের এই অ্যারেঞ্জমেন্টে অনেক হেল্প করেছেন, তাদেরকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি রেডিও একাত্তরের পক্ষ থেকে। তো আমি রাইট নাও এখন এখানে যারা স্টুডেন্ট এখন যারা আছেন, যারা আমাদের সাথে কমিউনিকেট করতে যাচ্ছেন, আমি এরকম একজন স্টুডেন্টকে ডাকবো। ভাইয়া প্লিজ, আপনার নামটা, আপনি কি করছেন এবং আপনার ঘটনাটা মর্গ রিলেটেড। মাহির, আমি কুমিল্লা মেডিকেল কলেজে পড়তে বর্তমানে। তো আমি হচ্ছে প্রায় কিছুদিন আগে বলতে মাসখানিক আগে, যখন পেট্রোল বোমার একটা প্রচলন ছিল, মানে বাসে আমাদের পেট্রোল বোমা মারা হয়েছে। তো কিছু মাস আগে 14 গ্রামে, কুমিল্লার নিকটে 14 গ্রামে একটা ভোরের দিকে তখন একটা বাস যাচ্ছিল, তো এখানে পেট্রোল বোমা ছোড়া হয়েছিল 3-4টার মতো। তো এখানে প্রায় অধিকাংশ মানুষই বাসে মারা যায় এবং অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এবং তাদের লাশগুলো আমাদের মেডিকেলের নিয়ম অনুযায়ী সকল এরকম অ্যাক্সিডেন্টের লাশই হচ্ছে পোস্টমর্টমের জন্য মেডিকেলে আনা হয়। তো সেই অনুযায়ী ওই লাশগুলো আমাদের এই মর্গে আনা হয়েছিল পোস্টমর্টম। রাইট নাও আপনি যেটা বলতে যে মর্গটা আমরা এখন দেখতে পাচ্ছি যে এখন গেট লাগানো বিকজ অফ অথরিটির কিছু রুলস রেগুলেশন প্রটোকল আছে, না হলে আমরা হয়তো মর্গের অফিসের রুম থেকে আমরা লাইভ বলতে পারতাম। অ্যান্ড আপনি যেটা বলছেন ঠিক কতদিন আগে এক্স্যাক্টলি এবং কখন ঘটেছিল, যে আপনি বললেন যে পেট্রোল বোমা মেরে যে মানুষগুলো যে মারা গিয়েছিলেন তাদেরকে এখানে আনা হয়েছিল পোস্টমর্টমের জন্য, সেটা কবে এবং কখন, কতদিন আগে? এটা হচ্ছে প্রায় 5 থেকে 6 মাস আগে। তো এটা হচ্ছে ভোরের দিকে আসলে ঘটনাটা হয়েছিল। তো লাশগুলো আনতে প্রায় 12টা 1টার মতো বেজে যায়। তো আমরা আমাদের যথাযথ প্রতিদিনের ক্লাস শেষ করে যখন আমাদের ফরেন্সিক আমাদের যে ফরেন্সিক মেডিসিনের ক্লাস ছিল, ওটা শেষ করে আমরা যখন বের হয়েছি ক্লাস থেকে, তখনই আমরা লাশগুলো দেখতে পাই। লাশগুলো ঠিক এই জায়গায় রাখা ছিল, তো এখন পোস্টমর্টম করার মতো লাশগুলোর অবস্থা ছিল না। লাশগুলো শুধুমাত্র আমরা যদি বলতে যাই পুরে তারের মতো অবস্থা হয়ে গেছিল লাশগুলো অবস্থা। তো ওই ভয়ানক অবস্থা ছিল আসলে, এগুলা চোখে দেখে আসলে বাসায় বর্ণনা করার মতো অবস্থা ছিল না ওগুলো আসলে। তো ওদিন তো লাশগুলো পোস্টমর্টম 7টা লাশ ছিল। তো হচ্ছে পোস্টমর্টম করার পরে লাশগুলো আসলে দাফনের জন্য নিয়ে যায়। তো ওদিন রাতে আমরা পরের দিন আমাদের পরীক্ষা ছিল। আমার বন্ধু-বান্ধব পড়ালেখা অনেক রাত প্রায় 2টা-3টা পর্যন্ত পড়ালেখা করার পরে তো আমাদের চা খেতে বেরিয়েছিলাম রাতে। তো আমরা হচ্ছে এখান থেকে কিছু দূর সামনে প্রায় 20 কদম সামনে যে আমরা হচ্ছে আমাদের মেইন রোডের রাস্তাটা, আমরা ওখান দিয়ে যাচ্ছিলাম। তো হঠাৎ করে আমরা ঠিক এই কলেজটি বলতে যেটা দেখা যাচ্ছে এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি,
এটা ঠিক পিছনে যে আমরা জায়গা দেখতে পাচ্ছি হালকা, আমাদের মানে সারোটা যেখানে পড়েছে, এখানে মানে দূর থেকে দেখা যাচ্ছিল যে তিনটা লোক এখানে দাঁড়িয়ে বসে, তিনটা লোক বসে আছে actually। মানে তাদের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল তারা কাটছেন। আচ্ছা, আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনি যেদিন এখান থেকে মানে প্যাসিং বাই করছিলেন, তো রাতের বেলা ভিতরে একটা লাইট চালানো ছিল। ভিতরে বলতে আমাদের ল্যাম্পটা ছিল, এটা ছিল, বাট এটা আপনি ভিতর থেকে একটা তিনজন মানুষের শ্যাডো দেখে অবয়ব আপনি বলতে চাচ্ছেন। আচ্ছা, তো আমরা লিসেনার্স যারা শুনতে পাচ্ছেন, হয়তো যারা অডিয়েন্স আছেন তাদেরকে আমরা একটু দেখাবো। স্যাম প্লিজ একটু, স্যাম আজকে আমাদের এখানে ক্যামেরা অপারেশন করছেন। স্যাম আপনাকে অনেক ধন্যবাদ। স্যাম একটু আপনি আছেন, হ্যাঁ আমি এক্স্যাক্টলি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আপনি যে কোন জায়গাটা দেখেছেন এক্স্যাক্টলি আমাদের অডিয়েন্স এই জায়গায় তিনটা মানুষ অবয়ব দেখা যাচ্ছে, বসেছিল। ওকে, এবং তাদের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল যে তারা হচ্ছে কাঠ খেলছে। আমরা হাতের যে একটা মুভমেন্ট থাকে, আমরা কাঠ ফালাচ্ছি বা কাঠগুলো দেখতেছি হাত মুভমেন্ট করে, তো আমরা সেই অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে যে তিনটা মানুষ এখানে হচ্ছে কাঠ খেলছে। আচ্ছা, তখন রাত আনুমানিক 3টা বাজে। তখন কি আপনি এরকম হচ্ছিল যে দেখেছিলেন যে ভাই এখানে কেন এসেছেন, বা যেটা হয় আর কি, এটা নর্মালি কিন্তু অটো স্টেডিয়ামে কিন্তু কার্ড খেলার জায়গা না, আমরা জানি। আমরা 3 জন ছিলাম, তো আমাদের সবারই আমরা যেহেতু মেডিকেল স্টুডেন্ট একটা জানি যে এটা বন্ধ থাকে, আর এখানে তাদের কোনো মানুষজন আসার কোনো প্রশ্ন আসে না। তাও রাত 3টা বাজে কোনো সুস্থ মানুষের আমার মনে হয় না মর্গে বসে থাকার কোনো প্রশ্ন আছে বা কোনো একটা ইচ্ছা বা এরকম সাধারণ মানুষের থাকার কথা না। তো আমরা দেখে আসলে কিছুটা মানে আতঙ্কিত হয়েছিলাম। প্লাস মানে মনে করেন ওই 2.5 বছর বা 3 বছর আমার যে মেডিকেল লাইফ, তার মধ্যে প্রথমবারের মতো আসলে আমি ভয় পেয়েছিলাম। 3 জনে ওই দিন ভয় পেয়েছিলাম। ওকে, তো 3টা মানুষের কাজ খেলতে, আর সবাই আমাদের পোস্টে আমরা সবাই কম বেশি কাজ খেলি, সবারই কাজ করা উচিত। 3 জন মানুষের আসলে ওই রাতে কাজ, 3 জন মানুষ কেন কাজ খেলবে? 3 জন আমাদের মাথায় এই কোশ্চেনটা, 3 জন মানুষ কেন কাজ খেলবে? তো 3 জন মানুষ যখন কাজ খেলবে, তো আমার মাথায় মানে আমরা আসলে কিছুটা আতঙ্কিত ভয় পাই। তো ভয় পাওয়ার পরে আমরা সবাই কথা বলতে আমরা হচ্ছে কিছু আসি, আমরা সামনে কিছু পর্যন্ত আসি, কিন্তু আমরা আসলে সাহস আমরা আসলে ওরকম ভাবে করতে পারি যে আমরা সামনে এসে দেখবো যে আসলে ওই মানুষ, 3টা মানুষ বসে আছে না, জিজ্ঞেস করবো। আসলে আমাদের অতটা সাহস আমরা কুলাইনি, মানে আমরা অতটা সাহস সঞ্চয় করতে পারি না আসলে ওই মুহূর্তে। ঠিক আছে, তো আমরা যেখানে যাওয়ার গন্তব্য ওইখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার ব্যাক করতেছি। তো আসলে বললে হয়তো বিশ্বাস করবেন না যে আমরা যখন ব্যাক করতেছি তখন থেকে আমরা যখন তাকাই, আসলে ওই 3টা মানুষের আমার কোনো অবয়ব আমরা দেখতে পাইনি। আচ্ছা, এটা আসলে আমরা আবার তখন যখন আমরা অবয়ব দেখতে পাইনি, তখন আমরা আবার আসি এখানে দেখার জন্য যে আসলে কি ছিল, মানে এক্স্যাক্টলি কি ঘটেছিল। আসলে আমরা এখন নিজেরাও আসলে এটা আমরা মিলাতে পারছি না আসলে কি, এটা মানে গেট সম্পূর্ণ তালা দেওয়া। হ্যাঁ, এখন আমরা অলরেডি দেখতে পাচ্ছি যারা ভিউয়ার্স আছেন তারা দেখতে পাচ্ছেন গেট অলরেডি লক। তো এখানে একটা 3টা মানুষের পক্ষে মানে ভিতরে গিয়ে কোনোভাবেই মানে হসপিটাল প্রোটোকল পার করে এখানে তাদের অনেক পারমিশন নিয়ে কিন্তু এখানে তাদের আসতে হবে। তো এখানে এসে কার্ড খেলাটা মানে ব্যাপারটা খুবই ফানি ছিল। তো হচ্ছে আমরা ব্যাপারটা আসলে মিলাতে পারছিলাম না যে আসলে হয়েছিল। আমরা হয়তো চিন্তা করছি অন্য কিছু যে হতে পারে, হয়তো ড্রোন যারা থাকে তারা আসছিল কিনা, বা তারা রাতে বা কোনো কাজের জন্য আসছিল কিনা। তো আমাদের মনে এটা একটা প্রশ্ন ছিল। তো আচ্ছা, আমরা যারা কোনোভাবে রাস্তা পার করি, দিন রাতে আসলে আমরা যে 3-4 দিন ছিলাম সবারই আমরা রাতে আসলে আমাদের ঘুম হয়নি বা আমরা ভয় ছিলাম। কিন্তু আপনি কি দেখলাম আসলে এটা গত 3 বছরে আমরা আসলে এরকম কিছু দেখিনি। হঠাৎ যখন রাতে এরকম একটা দৃশ্য বলেন বা এরকম একটা এক্সপিরিয়েন্স বলেন, যখন আমরা সাক্ষী হই, তখন আসলে আমরা খুব ভয় ছিলাম রাতে। তো হচ্ছে পরের দিন আমরা সবাই হচ্ছে এখানকার যে ডোম, ওনার সাথে আমরা কথা বলি যে আসলে এখানে কি আপনার গত রাতে এখানে মানে ওনাদের কোনো কাজ ছিল কিনা 2-3টা। তো ওনারা বললো যে না, ওনাদের কোনো কাজ ছিল না। তো তখন আমাদের মাথায় আসলেই জিনিসটা একটু খরচা লাগবে যে আসলে কি ছিল বিষয়টা। নর্মালি আপনার সাথে যখন আমার অফ ইয়ারে কথা হচ্ছিল, তখন কিন্তু উনি আমাদেরকে বলছিলেন যে মেডিকেল প্রোটোকল ওয়াইজ ডে লাইটে পোস্টমর্টমের কাজগুলো কিন্তু করা হয়, রাতে কিন্তু কাজগুলো করা হয় না। তো রাতে যেহেতু মানে এখানে কাজ করার কথা না, ইন কেস অফ ইমার্জেন্সি হলে সেটা ডিফারেন্ট ইস্যু। আচ্ছা, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, তো আমরা এই যে ড্রোন যারা থাকে বা এখানকার যে পিয়ন বা যাদের হচ্ছে চাবি বা নিরাপত্তা প্রহরী বা তাদের সাথে কথা বলে আমরা জানতে পারি যে আসলে তারা সবসময় এটা লাইট বন্ধ ছিল। তারা এটা কখনোই মানে লাইটটা বন্ধ ছিল এবং তারা কাউকে দেখেনি। তারা গত রাতে তারা সময় মতো এখানে আসে, তারা মানে চেক করে, বাট তারা
মানে কিছুই আসলে দেখেনি। আমরা আমাদের হয়তো তখন মনে হচ্ছিল আমরা হয়তো ওই খানিক বা ওই মুহূর্তটার জন্য আমরা ওই 3টা মানুষের অভাব দেখেছি। আসলে মানে আমাদের হয়তো তখন মানে একটু ভয় লাগলো, হয়তো দিনের বেলা হলে আমরা চিন্তা করে আর জিনিসটা আমাদের মনে একটু ভয়ের একটু সৃষ্টি হলো যে আসলে শুধু 3টা মানুষ আমরাই কেন দেখলাম। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আমরা কেন দেখলাম? এক্স্যাক্টলি, কারণ একটা মানুষের এট এ টাইমে কিন্তু হ্যালুসিনেশন হতে পারে, বাট এট এ টাইমে 3টা মানুষের কিন্তু একই সাথে একই হ্যালুসিনেশন হওয়ার কথা না। আচ্ছা ভাইয়া, কন্টিনিউ করেন আপনার স্টোরি। এখন আমরা চিন্তা করতে হয়তো আমাদের কোনো ভুল ছিল। তো ভাই আপনি যেটা বললেন যে হয়তো আমার একার ভুল হতে পারতো, বাকি আমার দুজন যে ভুল ছিল তারা হয়তো দেখতে হবে না আসলে কিছু নেই, আমি হয়তো ভুল দেখতেছি, বা হয়তো অনেক রাত ঘুমের অত একটা ইয়ে আছে, ঘুমের ভান, বা হয়তো ওই কারণে হয়তো একটা হ্যালুসিনেশনের একটা আমার পার্সোনালি হলেও হইতে পারছে। বা আমার দুটা বন্ধু নিশ্চয়ই ওরাও এটা দেখছে একটা আমার সাথে। তো নিশ্চয়ই আসলে 3টা মানুষ ছিল এখানে, 3টা মানুষের অভাব ছিল। তো এরকম দেখাটা আসলে আমরা আগে কখনো দেখিনি, বা মানে ওই ঘটনার পর আসলে আমি পার্সোনালি এরকম এরকম মানে 3টা মাসে বেরোতে বা মর্গের সামনে যেতে আমার নিজেরও একটু তখন ভয় লাগছে। আজ অবধি হয়তো আমার ভয় লাগে, কারণ এর আগ পর্যন্ত আমাদের মানে কোনো কিছু মনে হতো না যে মর্গের সামনে দিয়ে যাবো, ওকে নর্মাল, কারণ আমরা এখানে প্রায় আসছি আমাদের হচ্ছে পোস্টমর্টম দেখার জন্য আমাদের মেডিকেল আমাদের এখানে প্রায় আসছে। তো এই জিনিসটা আমাদের কাছে নর্মাল ছিল মর্গের সামনে দিয়ে হেঁটে যাওয়া। দুদিনের পর থেকে এই 3টা মানুষের যেরকম কাঠ খেলা দেখানোর পর থেকে আসলে আমাদের 3জনের মনে একটা ভয় ছিল যে সামনে হেঁটে যাওয়া যাবে না। আমরা প্রায় রাস্তাটা আমরা এখন সবসময় আমাদের যে মেইন রাস্তা সামনে থেকে ওইটা ব্যবহার করি, এইটা আমরা এখন ব্যবহার করি না। তো ভয়ে আসলে এর আগে কখনো মানে হয়তো শুনেছি সিনিয়র যারা অনেক সিনিয়র ছিল এরকম দু একটা মর্গ রিলেটেড কাহিনী আমরা শুনিনি, বাট আশেপাশে হয়তো মানে এরকম কোন হরর মানে কুমিল্লা এলাকায় হয়তো হরর দু একটা শুনেছি, বাট নিজের চোখে অথবা এরকম নিজে যে সাক্ষী হবে এটা কখনোই ভাবিনি। এটা আসলে আমার লাইফের একটা বলতে পারেন হলিফাইড একটা এক্সপিরিয়েন্স ছিল, যেটা হয়তো এখনো মনে হলে আমার ভয় লাগে। অথবা আজকে প্রোগ্রামের জন্য আপনার প্রোগ্রামের জন্য যেটা আসছে ভাবলাম এটা শেয়ার করলে হয়তো বা জানতে পারবে সবাই, প্রোগ্রামের জন্য ভালো হবে। তো এই জন্য একটা শেয়ার করা স্টিম নাও সবাই আসছে দেখে সবাই আমাদের এখন দেখতে পাচ্ছে রাইট নাও, সবাই আসছে দেখে সাহস লাগছে। একা আসলে তো এখন আমারও ভয় লাগছে, আমি আসতাম না। হয়তো এরকম যে শ্যাডো দেখা যাচ্ছে এরকম শ্যাডো 3টা ছিল এখানে বসে এই দূর থেকে আমরা দেখতেছি। আপনি একটা লজিক্যাল কথা বলেছেন, কারণ আমাদের এখানে এখন লাইটিং সোর্স আছে যার কারণে রিফ্লেকশন অফ লাইটে আমরা আমাদের শ্যাডোটা দেখতে পাচ্ছি, বাট ওদের কিন্তু কোনো লাইটিং সোর্স ছিল না, অনলি এই ল্যাম্প পোস্টটা ছিল যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। আর আরেক কথা ছিল যে হয়তো শ্যাডো যদি দেখতাম এখানে মানুষ থাকলে হয়তো এই শ্যাডোটা দেখাচ্ছে, কিন্তু আমরা দূর থেকে হয়তো এটা মনে হতে পারে। কিন্তু আমরা অর্ধেক এখন সামনে যে লাইট বা আপনার এখন এই অর্ধেক পর্যন্ত আমরা আসছিলাম দেখার জন্য, কিন্তু তারপরে এখানে কোনো মানুষের অস্তিত্ব বা আমরা সেটা বলেন সেটা আমরা দেখতে পাই না বা ফিল করতে পারি না, শুধু আমরা অবয়ব দেখতেছি এবং তারা কন্টিনিউয়াসলি কাজ খেলার মতো একটা মুভমেন্ট তাদের আমরা দেখতে পাচ্ছি। তারা কন্টিনিউয়াসলি কাজ খেলে যাচ্ছে, বা নর্মালি আমরা কাজ করার সময় আমরা যেরকম একটা ইয়ে থাকে ফিজিক্যাল যে একটা অ্যাপিয়ারেন্স ওরকম একটা তাদের কোনো মুভমেন্ট হচ্ছিল যে আমরা আসছি 3টা লোক আসছে তাদের মধ্যে ওরকম কোনো একটা মুভমেন্ট মানে মনে হলো না যে না এখানে 3টা লোক আসছে আমাদের তাকানো উচিত, বা একটা তাদের চিন্তা বা ওরকম কিছু তাদের মধ্যে দেখানোর জন্য দেখা যায় না। নিজের মানে কন্টিনিউসলি তারা খেলে যাচ্ছে এবং আমরা যখন চলে যাই আবার আমি যেটা বললাম আগে যে আসার সময় তাদেরকে আবার দেখিনি। হঠাৎ করে 2 মিনিট 1 মিনিটের জন্য বের হওয়ার কথা না, হ্যাঁ থাকলে তারা খেললে তো এখানে থাকার কথা। এক্স্যাক্টলি। আর তারা কিভাবে ঢুকলো বা তারা কিভাবে বের হলো এখানে নিরাপত্তা প্রহরী বা ডোম যারা আছে তারাও বলতে পারবেন, তারা নিশ্চয়ই এটা অবশ্যই অন্য কিছু বা এটা আনএক্সপ্লেইনড ফাইল বলা যেতে পারে, ব্যাখ্যা করা যাচ্ছে না। ব্যাখ্যা করা যাচ্ছে না। থ্যাংক ইউ আপনাকে এই ঘটনাটা বলার জন্য। রনি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি ফারজাদ, আপনাকে শুনতে পাচ্ছিলাম এবং আমি লিসনারদের জন্য একটু বলে রাখি, আপনি অলরেডি বলে দিয়েছেন, তারপরে বলতে চাই যে আমরা এই মুহূর্তে কিন্তু কুমিল্লা মেডিকেল থেকে আমাদের ফারজাদ কিন্তু সেখানে আছেন এবং যারা আমাদের ফ্যান পেজ যেটি আছে সেখান থেকে কিন্তু আমরা সরাসরি কিন্তু লাইভ করছি। আর ফ্যান পেজের অ্যাড্রেসটা একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে facebook.com/radio71fm 98.4 EKATTOR.FM। সেখানে গেলেই কিন্তু দেখতে পাবেন যে আমরা যে এখন যেই মুহূর্ত থেকে আমরা সেই মর্গ যেখানে বলছিলাম সেখান থেকে মর্গ থেকে কিন্তু আমাদের ঘটনাগুলো সেখানে সরাসরি আমরা লাইভে কিন্তু যাচ্ছে। আর ওকে ফারজাদ। হ্যাঁ রনি, তো ওনার এই ভাইয়ের যে ঘটনাটা ছিল এখানে কিছু মানে আমি পয়েন্ট বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল উনি যেটা বলেছেন যে এখানে 3টা মানুষের অবস্থা কার্ড খেলছে,
সেকেন্ড হচ্ছে উনি যেটা বললেন যে এখানে নর্মালি যারা এখন ফেসবুকে আমাদেরকে লাইভ দেখছেন তারা আপনারা বুঝতে পারছেন যে এখানে কোনোভাবেই প্রোটোকল মেনটেন না করে এখানে কোনোভাবেই আপনি ট্রেস করতে পারবেন না। ইটস নট মানে পাবলিকলি এটা ইনফ্লুয়েন্স না। ইভেন আমিও অনেক চেষ্টা করেছি, বাট আমাদেরও প্রোটোকল মেনটেন করতে হয়েছে। তো এক্স্যাক্টলি রনি, আপনি হয়তো ফেসবুকে আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটু ক্যামেরাটা ওকে, আমি যে কলাপসিং গেটে এখন দেখাচ্ছি, আমি এখানে ওনাদের এই ভাইয়ার ঘটনার পর আমরা এখানে কিছু মানে ইনফ্রারেড ক্যামেরা আমরা এখানে টেস্ট করার ট্রাই করেছি যে এখানে টেম্পারেচার ফ্রিকুয়েন্টলি ড্রপ করে কিনা। এন্ড এক্স্যাক্টলি আমরা এখনো দেখতে পাচ্ছি যে এখানে টেম্পারেচার ফ্রিকুয়েন্টলি ড্রপ করছে। আপনারা এখন রাইট নাও দেখতে পাচ্ছেন যারা ভিউয়ার্স আছেন যে এখানে ফ্রিকুয়েন্টলি টেম্পারেচার ড্রপ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে ওকে, এখানে ফ্রিকুয়েন্টলি টেম্পারেচার চেঞ্জ আসছে। এন্ড যেটা হচ্ছে আমরা এখন ওরকম কোনো সিমটমস পাইনি যে যেটা আমরা ক্যাপচার করার মতো। অবশ্যই এরকম কিছু পেলে আমরা লিসনারদের যারা অডিয়েন্স আছে তাদেরকে আমরা দেখাবো। আচ্ছা, তো আরেকটা দেখা যাচ্ছে যে লাইভ দেখতে চান তাহলে লাইভ যারা দেখতে তাদের জন্য যে এই যে রেড ডট এক্স্যাক্টলি এই রুমটার ভিতরেই হয়। আচ্ছা আচ্ছা, ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা দেখতে পাচ্ছেন যে এই যে রেড ডটটা, এই রেড ডটটা হচ্ছে অটোপসি রুম কুমিল্লা মেডিকেল কলেজে। এখানেই হচ্ছে পোস্টমর্টমের কাজগুলো করা হয়, আপনারা এখন দেখতে পাচ্ছেন যেটা। আর রনি, আমি এখন ওনার ঘটনাটা উনি যেটা বললেন যে ওনারা যে রাস্তাটা প্রায় অ্যাভয়েড করেন, উনি একটু আগে বললেন, তার রিজন হচ্ছে মানে যে রিজন যেটা হচ্ছে আমার যেটা মনে হলো যে নিশ্চয়ই এখানে কিছু না কিছু ঘটে বা কিছু না কিছু হয়তো তারা ফিল করেন, যার কারণে রাতের বেলায় রাস্তাটা দিয়ে তারা হেঁটে যেতে তারা মানে সাপোর্টিভ না। তো আমার যেটা মনে হচ্ছে হয়তো বা উনি যেটা দেখেছেন এটা কোনো এক্সপ্লেনেশন নেই, হয়তো আবার হয়তো এক্সপ্লেনেশন অবশ্যই আছে। তো এখানে উনি যেটা বললেন যে উনি এখান থেকে স্টুডেন্ট লাস্ট 3-4 ইয়ার্স এখানে স্টাডি করছেন, এখানে তাদের অটোপসি রুমে তাদের অনেক এবং অ্যানাটমিতে তাদের অনেক কাজ হয়ে থাকে। তো উনি যেহেতু এটা এক্সপ্লেন করেছেন, তো মাস্ট দেয়ার ওয়াজ সামথিং। ডেফিনেটলি কিছু একটা তো ডেফিনেটলি ওখানে আছে, যেটা হয়তো সব লজিক বা ব্যাখ্যা দেওয়াটা হয়তো সম্ভব না। এক্স্যাক্টলি রনি, ওনার আরেকটি ঘটনা আছে, আমরা এই মেডিকেল কলেজ থেকে আমরা ওনার আরেকটি ঘটনা চলে যাবো। আপনি অফিয়ারে আমাকে আরেকটা ঘটনা বলেছিলেন, একটা ছোট নিউবর্ন বেবিকে নিয়ে। হ্যাঁ, ওটা বলতে গেলে এটা প্রায় আরো 2 বছর আগেরকার ঘটনা। আচ্ছা, মানে 2 বছর আগের ঘটনা। 2 বছর আগের ঘটনা হচ্ছে হরর বললে হয়তো বলা যাবে, বাট ঘটনা হচ্ছে 2 বছর আগে এরকম কোনো এক রাতে আমরা প্রায়শই রাতে বের হই। এরকম রাতে বের হওয়ার সময় আমরা রাতে বের হয়েছি খেতে। তো হচ্ছে এখান থেকে প্রায় 5 মিনিট দূরে হাঁটলে এখানে আমাদের বস্তলা আছে, ওইখানে আমরা যখন 3জন ফ্রেন্ড যাচ্ছিলাম, তো 2জন সামনে চলে গেছিল, আমি পিছনে ছিলাম। তো একটা কুকুর আমাদের বাইপাস করে যাচ্ছিল ওখানে। তো আমি কুকুরটার দিকে যখন তাকাই, তো তখন আসলে জিনিসটা প্রথমবার দেখা, এবং এটা আসলে অচিন্তনীয় বা চিন্তা করার মতো না। মানবিকতার খাতিরও বলেন অথবা রাত 2টা-3টা বলেন, তখন এটা অবশ্যই একটা হরর ফিলিং। যদি মানবিকতার খাতিরে বলেন তখন আসলে মানুষ হিসেবে তখন নিজেকে অনেক মৃত্যু জাতির মনে হয়েছিল। কারণ একটা কুকুরের মুখে যদি আপনি একটা সদ্যজাত শিশুর মানে লাশ দেখেন, তাহলে আসলে নিজেকে তখন মানুষ হিসেবে তখন মনে হচ্ছে আসলে যে না, হয়তো কুকুরের থেকেও মানুষ হতো। মানে বেসিক্যালি কি হয়েছিল যে কুকুরের মুখে যে আপনি যে বাচ্চাটাকে দেখছেন, ওটা কি কুকুর কি মেরে ফেলেছিল নাকি ওটা তাকে সেভ করার জন্য? না, ওটা হচ্ছে মৃত ছিল। কুকুরটা হয়তো তাকে মানে মারছে নাকি আসলে ওটা আগেই মৃত ছিল, এই ব্যাপারটা হয়তো আমি বলতে পারবো না, কারণ আমি তাকে কুকুরের মুখে দেখেছি তখন হচ্ছে মৃত অবস্থা ছিল। আচ্ছা, এখন বাচ্চাটা করি মানে বাচ্চাটা মানে আপনারা তো বুঝবেন যে এজ কেমন নিউবর্ন। এটা হচ্ছে নিউবর্ন বেবি হলে বাচ্চাটা পুরো ম্যাচিউর বেবি ছিল, আমাদের মেডিকেলের টার্ম বলে পুরা পরিপূর্ণ এবং বেবি, যেটা আমরা বলি 37 সপ্তাহ বা 40 সপ্তাহের মধ্যে যে একটা সম্পূর্ণ সুস্থ বাচ্চাদের যেটা হয়, সেই সুস্থ বাচ্চা ছিল। আর এবং সুস্থ হচ্ছে বাচ্চাটা ছিল মেয়ে। এটা আমাদের তখন মনে হয়েছিল যে হয়তো কুমিল্লা শহরে এখনো যেটা হচ্ছে মানে পেরিফেরি অঞ্চল আমি যেটা বলি, হয়তো তাদের মধ্যে এখনো ওই যে একটা কুসংস্কার রয়েছে যে মানে ঘরে হচ্ছে মেয়ে আসছে যেহেতু তাকে হচ্ছে বাঁচানো যাবে না, মেরে ফেলতে হয়তো এরকম মেন্টালিটির কোনো লোকের ফ্যামিলিতে হয়তো এই মেয়েটা হয়তো দুর্ভাগা মেয়েটা জন্মগ্রহণ করেছিল, হয়তো এই জন্য তার দিন রাতে পরিণত হয়েছিল। তো হয়তো এইটা আমরা মনে করেছি যে হয়তো বাচ্চাটা হয়তো ফেলে রেখেছেন। হয়তো কুকুরটা বাচ্চাটার মুখে না, হয়তো কুকুরের মুখে আমরা হয়তো অনেক খাবার দিচ্ছি, হয়তো অনেক সময় খাবারের জায়গায় বাচ্চাটা লাশ।
এটা কতটা মর্মান্তিক আসলে না দেখলে হয়তো কেউ বুঝবে না। আর আমরা মর্মান্তিক। এটা আসলে অনেক মর্মান্তিক ছিল। আমরা তো বাচ্চাটা লাশ পাওয়ার পরে আমি কুকুরের দিকে যখন তাকাই, কুকুরটা হচ্ছে বাচ্চাটা লাশ ফেলে দেয়, মুখ থেকে ফেলে দেয়। যখন ফেলে দেয় বাচ্চাটা হচ্ছে যে মানে বাচ্চাটার যে শরীরের যে অংশটা আছে রাস্তায় পরে হাত আর পাটা থেতলে যায়। আমার যেটাকে বলে একদম থেতলে যায়, মানে হচ্ছে আপনি কিন্তু কিসে ফেলা এরকম হয়ে যায়। তো আমরা দেখে 3 জন বন্ধু হচ্ছে 3 দিকে বাচ্চাটাকে অনেকটা ঘেরাও দিয়ে রাখি যাতে কুকুরটা না আসতে পারে। কুকুরটা প্রায় আসার চেষ্টা করতেছে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা হচ্ছে মানে সরকারি মানে এখানে মেডিকেলে কর্মরত মানে যে কর্মচারী আছে তাদেরকে, তারা তো যেহেতু তারা অনেকেই ঘুমিয়ে পড়েছিল, ওদেরকে ডাক দেওয়ার চেষ্টা করি যে আমরা একটা বাচ্চা পাওয়া গেছে, আমরা আমাদের এখানে চেষ্টা করবো। তারা অনেকে এগিয়ে আসে তখন, তো তারা অনেকে এগিয়ে আসলো। আর হচ্ছে আমরা কি ক্যাম্পাসে সিনিয়র ভাই ছিল করতে পাই, তারা যখন আসেন তখন হচ্ছে আমরা একটা কোদালের ব্যবস্থা করি। কোদালটা রাত তখন অনেক রাত হয়ে গেছে, কোদালের ব্যবস্থা করতে আমাদের অনেক টেনশন খেতে হয়েছিল। আমরা অনেকে ফোন দেওয়া লাগছে অত রাতে। তো হচ্ছে যখন আমরা একটা কোদালের ব্যবস্থা করি, তো আমাদের একটা সিনিয়র ভাই উনি হচ্ছে আমাদের ঠিক মেডিকেল বটতলার মানে রাস্তার অপোজিটেই আমরা একটা জায়গায় কোদাল দিয়ে মানে মাটি করে এই বাচ্চাটাকে একটা পুরোনো ব্যাগ ছিল, মানে আমরা ওই আমাদের মাটিতে রাস্তার পাশে একটা ব্যাগ পাই পুরোনো, তো ওই ব্যাগটাতে বাচ্চাটার লাশ নিয়ে আমরা ওই মাটিতে তাকে দাফন করে দিই। তো হচ্ছে কারণ মানবতার খাতিরেও মনে যায় বাচ্চারা একটা লাশ কিছু মারা গেছে, তাকে তো আর হচ্ছে এটা ফেলে রাখা যায় না, যে কেউ এত কুকুরের মতো আরেকটা কুকুরে শুধু তাকে চিনে নিয়ে যাবে। এখন মারা গেছে তাকে তো আর ফালা রাখা যায়, দাফনের তো একটা ব্যবস্থা করতে হয়, মুসলমান রীতি তাকে তো অবশ্যই। তো এই জন্য তাকে হচ্ছে আমরা মাটিতে দাফন করে একটা ব্যবস্থা করা হয় আর কি। যাই হোক জিনিসটা যা থেকে আমরা আসলেই মানে নিজেদের মধ্যে পরে কথাবার্তা বলি রাতে। তো জিনিসটা খুবই মর্মান্তিক ছিল এবং আমরা আসলে যে এক্সপেক্ট করে নেই যে এটাও দেখতে হবে যে কুকুরের মুখে মানুষের লাশ। এখন জিনিসটা একদিক দিয়ে হরিফ্যাক্ট হইতে পারে, কারণ দুদিন রাতে আমরা আমাদের গাইনি ডিপার্টমেন্টে খবর নিয়েছিলাম যে দুদিন রাতে আসলে কোনো বাচ্চার মানে ওরকম কোনো ডেলিভারি হয়নি এবং ডেলিভারি হয়নি এবং হচ্ছে তো দুদিন রাত ছাড়া একদিন পরে থেকে লাশ পেলো আমাদের মেডিকেলে। যেহেতু এই মেডিকেলের ভিতরটি আপনাদের হ্যাঁ এটা তাহলে একদিন আগে হওয়ার প্রশ্ন মানে চান্স বলতে গেলে খুবই কম, 0.001% বললেও পারে। তো হচ্ছে এই জন্য আমাদের মনে একটু কষ্ট লাগলো যে এত রাতে একটা এরকম লাশ বাবুর লাশ এটা আসলে আমরা পরে রাতে দিন রাতেও খবর নিয়েছি। তারা আমাদের যে ইনফর্ম করে সিকিউরিটি দিয়েছে যে না এরকম কোনো ডেলিভারি হয়নি আজকে এবং কোনো মেয়ে বাবুর তো হয়নি, ডেলিভারি হয়নি, মেয়ে বাবুর তো প্রশ্নে আসে না। এর আগের দিনও যে ডেলিভারি গুলো হয়েছিল সব ছেলে বাবু, মেয়ে বাবু ছিল না। তো গত 2 দিনে যেহেতু কোনো মেয়ে বাবুর আমরা লাশ ডেলিভারি হওয়ার আমাদের মেডিকেলে কোনো হিস্ট্রি পাইনি, তো আমাদের মনে একটু লাগবে যে কুকুরটা এত রাতে এই বাবুটা লাশ করছে কেন। হয়তো বা একটা মেডিকেলের বাইরে থেকেও আনতে পারে, কিন্তু এনিথিং ক্যান হ্যাপেন। তো এটা আমরা আসলে শিওর। তো জিনিসটা হচ্ছে এই মানে আমার ঘটনাটা এই ছিল। তো আমরা দেখে মানুষ হিসেবে অথবা একটু খারাপ লাগছে, সেই জন্য হয়তো আমাদের রাতে যতটুকু সাধ্য ছিল আমরা বন্ধুরা এবং আমাদের ক্যাম্পাসে যারা সিনিয়র ভাই আছে তাদের নিয়ে আমরা ওটা মোটামুটি একটু দেখো। আপনারা যদি লাইভের সামনে চলেন তাহলে হচ্ছে আমরা জায়গাটা দেখাতে পারবো। অবশ্যই যাবো। কোথায় আমরা দাফন করেছিলাম বাবুটাকে। তো এই তো দিন রাতেও আমরা মনে করেন যে একটু কথাবার্তা বা চিন্তা তো অবশ্যই আসছে যে এটা কিভাবে হলো, কারণ যেহেতু ডেলিভারি হয়নি তাহলে বাবুটা মেডিকেল মানে রেকর্ডে মানে মেয়ে বেবি ডেলিভারি মানে ছেলে ছিল রাইট। তো এটা একটু কষ্ট থেকেই যে আসলে বাবুটার আসলে তাহলে তো আর আমরা এখনো পাইনি আর পাবো না হয়তো। এটা একটা হ্যাঁ একটা চিন্তার একটা ছিল বা ব্যাখ্যা এরকম যেটা ব্যাখ্যা ছাড়া একটা এরকম ব্যাপার রয়েই যায় আসলে আমাদের মধ্যে যে কি ছিল। এটা হতেও পারতো যে হতে পারে যে বাহির থেকে কোনোভাবে এটা ক্যারি করেছিল, হতে পারে যদি মেডিকেলের প্রেমিসিসে দিতে হয়ে থাকে দেন ইটস আ কোশ্চেন। এটা কোশ্চেন হাউ ইট এটা হলে অথবা কেউ না কেউ অবশ্যই যদি মেডিকেল প্রেমিসিসের ভিতরে হতো অবশ্যই কেউ না কেউ একদিন 2 দিন পরে হলো খবরটা ফ্ল্যাশ দিতে না এরকম একটা বেবি মারা গেছিল ফালা দেওয়া হতে পারে, বাট এটা ফ্ল্যাশ হয়নি। এবং আমরা যখন ব্যাপারটা ক্যাম্পাসে জানাই যে আমাদের ব্যাচমেটদের মধ্যে বা আমরা ফেসবুকে ব্যাপারটা শেয়ার করি যে এরকম একটা লাশ আমরা গত রাতে পেয়েছিলাম, তো তারাও ক্যাম্পাসে কেউ আসলে ব্যাপারটা সম্পর্কে অবগত ছিল না বা তারা জানেও না, বা তারা যখন খোঁজ খবর নিতে যায় তারাও
ব্যাপারটা জানতে পারি যে না আসলে এরকম ক্যাম্পাসের ভিতরে এরকম হওয়াটার কোনো চান্স বা পসিবিলিটি যাই বলেন ছিলই না গত 2 দিন। হইলে এটা হওয়ার চান্স শুধুমাত্র বাইরের থেকে, কিন্তু বাইরের থেকে কেন একটা কুকুর এই এত জায়গা বাদ দিয়ে ক্যাম্পাসের ভিতরে এই আমাদের হোস্টেলের সামনে একটা বাবুল্লাস নিয়ে, যেটা আসলে একটা প্রশ্নবিদ্ধ থেকে যায় কথা, যে চিন্তার কথা যে আসলে কোথা থেকে আসছে, কিভাবে আসছে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনাকে অনেক থ্যাঙ্কস, এবং আপনার যে ফ্রেন্ডার ছিলেন ওদিন, এত ভালো একটা কাজ করেছেন আপনারা মানবিকতার একটা চিন্তা করে, এবং আমাদেরও এরকম হওয়া উচিত। তবে যদি আবারও বলছি, যদি এটা বাহির থেকে যদি কোনোভাবে হয়ে থাকে ব্যাপারটা, তাহলে ইট ক্যান বি। আর যদি এই হসপিটালের প্রেমিসিসের ভিতরে হয়ে থাকে, তাহলে এখানে একটা কোশ্চেন অবশ্যই থেকে যাচ্ছে। বাহির থেকে হওয়ার চান্স তো প্রায় বলতে পারেন প্রায় পুরোই কম, কারণ বাহির থেকে একটা মানে কুকুর, আর বাইরে থেকে একটা কুকুর লাশ ভিতরে নিয়ে দূর, আর আমাদের আপনি যেটা আসছেন, আপনি আমাদের ডিস্টেন্স জানেন, অনেক ডিস্টেন্স, বড় একটা এরিয়া মেডিকেল কলেজ, ওই ডিস্টেন্সটা কভার আপ করে কুকুরটা যে এত দূর আসবে একটা বাবুর লাশ নিয়ে, এটা আসলে হয়তো আমরা ইনস্টে চিন্তা করতে পারিনি, কারণ আমরা তখন একটু শখে ছিলাম, বলতে পারেন 3 দিনই শখে ছিলাম, কারণ এত রাতে কুকুরের মুখে বাবুর লাশ দেখাটা এটা নিশ্চয়ই আমরা নট এক্সপেক্টেড। তো হচ্ছে পরে আমরা চিন্তা করছি এটা তো আসলে বাইরে থেকে আনা সম্ভব না, এটা আসলে কোথা থেকে আসলে, এখন এটা তো মানুষও না যে জিজ্ঞেস করবো, একটু কথা বলতে পারে না, আর ওই কুকুরটা তো দেখিও নাই, পরে জিনিসের জিনিসের দেখা যাচ্ছে আসলে মানে ব্যাখ্যাও নাই, কোনো আসলে সমাধানও নাই এসব বিষয়ে। আমরা দেখছি আসলে এটা আসলে মানে দেখার মধ্যে সীমাবদ্ধ ছিল, এবং আমরা যেগুলো করতে পেরেছি করার মধ্যেই সীমাবদ্ধ। এর প্রশ্নের উত্তর আমরা পরে পাইনি, ওটা খোঁজার চেষ্টা করে ব্যর্থ হয়েছি, যে এক্স্যাক্টলি। এন্ড যেটা হচ্ছে যে, এবং হসপিটালে এবং একটা মেডিকেল কলেজ যেটা হয়, যে সচরাচর দিনের বেলা এবং রাতের বেলা প্রচুর মানুষ থাকেন। এখনো কিন্তু আমরা যে রোডটায় আছি, যে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যারা দেখতে পাচ্ছেন আমাদের, আমরা কিন্তু একদম ঠিক এক্স্যাক্টলি কুমিল্লা মেডিকেল কলেজে মর্গের গেট থেকে আমি আপনাদের সাথে কমিউনিকেট করছি, এবং এই রাস্তাটা ধরে কিন্তু অনেক অনেক বড় একটা এরিয়া জুড়ে কিন্তু এই মেডিকেল কলেজটা মানে কনস্ট্রাক্টেড। অ্যান্ড এখানে এখনো কিন্তু অনেকে মানুষের আনাগোনা, এখন রাত প্রায় 12টার বেশি বাজে। তো ওনাদের যে ঘটনাটা আমরা শুনলাম, তো এক্স্যাক্টলি আমার যেটা মনে হচ্ছে যে এটা যদি বাইরে থেকে এটা ক্যারিরা করে, এটা একটা কোশ্চেন, এটা একটা মিস্টারি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, এত কষ্ট করে এত সময় ধরে আমাদের সময় দেওয়ার জন্য, এবং আপনাদের পুরো কলেজকে অনেক ধন্যবাদ, কারণ এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আমাদের জন্য করে দেওয়ার জন্য। রেডিও একাত্তরের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। রনি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি ফারজাদ, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা রনি, আমি এক্স্যাক্টলি এখন যারা ভিউয়ার্স আমাকে দেখতে পাচ্ছেন, আমি আবারও বলছি, আমি কুমিল্লা মেডিকেল কলেজের মর্গের একদম গেট থেকে আপনাদের সাথে কমিউনিকেট করছি। তো এখানে অলরেডি একজন বলে গেছেন ওনার ইনসিডেন্ট গুলো, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি থার্মাল ক্যাম আছে, যেটা দিয়ে আমি কিছুক্ষণ আগে টেস্ট করেছিলাম, বাট ওরকম কোনো এভিডেন্স এখন আমি ধরতে পারিনি। বাট আমাদের এই থার্মাল ক্যাম্পটা আমাদের এমপি স্যার রিয়াজ রহমান স্যার এনে দিয়েছেন ইউএসএ থেকে, এবং ওনাকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমাদের জন্য এই ইকুইপমেন্টস গুলো নিয়ে আসার জন্য। আর আমার সাথে এই মুহূর্তে আরো অনেক স্টুডেন্টস আছেন যারা মানে এখনো এই মেডিকেল কলেজে তারা স্টাডি করছেন, তো তাদের মধ্যে একজনের সাথে আমি এখন কথা বলবো। প্লিজ আপনার নামটা এবং আপনার ঘটনায় চলে যান। আমি হচ্ছে আজিজ, আমি মেডিকেল কলেজে পড়তে এসেছি, আমি মাহিরের ব্যাচে। তো যেটা হচ্ছে যে আসলে আমরা ক্যাম্পাসে যখন ঘুরি, তখন আমি বলেন, মাহির বলেন, আরো আসবে যারা, তারা মোটামুটি সবাই একসাথেই ঘুরি। আমাদের ক্যাম্পাসটা পরিষদটা খুবই ছোট। তো যেটা হচ্ছে আমরা এই ক্যাম্পাসটা কিন্তু এখন আপনি যেটা দেখছেন, আমি আপনাকে আগে বলছিলাম যে ক্যাম্পাস কিন্তু এখন অনেক পরিষ্কার, কারণ সামনে আমাদের একটা প্রোগ্রাম আছে সিলভার জুবিলি 25 বছর। আগে কিন্তু এরকম ছিল না। আমরা যখন ফার্স্ট ইয়ারে আসছি, তখন এখানে অনেক ঝোপঝাড় ছিল। এই মগটা আমাদের কাছে খুবই মানে ইয়ে মনে হতো, খুবই হন্টের একটা প্লেস মনে হতো। আমরা ফার্স্ট ইয়ারে তখন এই রাস্তাটা ইউজ করি। তো ঘটনাটা হচ্ছে ফার্স্ট ইয়ারের ঠিক আমরা যখন সেকেন্ড ইয়ার উঠবো, আমাদের সেকেন্ড টার্ম পরীক্ষা ঠিক আগে ভাগে, তো আমাদের একটা সিনিয়র ভাই আছে, আমি মাঝে আর আমার সিনিয়র ভাই, আমরা হচ্ছে যে এদিক দিয়ে যাচ্ছিলাম, কোন একটা কারণে আমরা এই রোডটা ইউজ করি। দেখি যে আমরা এটা আপনি এটাকে বলছেন এটা একটা বাইপাস রোড, মানে আপনারা ইউজ করেন। এটা আমরা বাইপাস রোড ইউজ করি কোন একটা জায়গায় কুইক যাওয়ার জন্য, তারপর হচ্ছে যে মেইন কোন একটা প্লেসে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো ভাইয়া বললো যে কি ব্যাপার, মর্গের এই লাইটটা এখন জ্বালানো। আচ্ছা, তখন রাত কটা বাজে? তখন বেশি না, 8টা। আচ্ছা, আমি
তখন মানে কাহিনীটা হচ্ছে যে রাত জ্বালানো, লাইট জ্বালানো, ওখানে কোনো লোকজন নেই, মর্গের গেটটা খোলা ছিল। তো আমরা ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পর ওখানে একটা বডি পেলাম, যে বডিটা ছিল হচ্ছে একটা মহিলা। আচ্ছা তো মহিলাটার মাথায় একটা চিহ্ন ছিল এই জায়গায়। আচ্ছা আচ্ছা, ইনজুরি ফাইন। হ্যাঁ, ইনজুরি না, মনে হয় কোনো কিছুতে একটা বাড়ি দেওয়া হয়েছিল বা এরকম কিছু। তো আমরা যেহেতু ফার্স্ট ইয়ারে পড়ে, আমরা তখন সবে মাত্র প্রি ক্লিনিক্যাল স্টুডেন্ট। ভাইয়া তখন ফোর্থ ইয়ারে পড়েন, ভাইয়া অনেকটা ক্লিনিক্যাল সম্বন্ধে ইয়ে করেছেন। তো উনি একটা ডায়াগনোসিস করেন, খুব এখানে খুব ইয়ে করে যে এইভাবে হয়তো নিশ্চিত হতে পারে। যাই হোক, সেদিনই রাত্রে আমরা তিনজনই আবার এই রাস্তাটি ইউজ করে আসছি। তো যেটা হচ্ছে যে তখন গেটটা লাগানো ছিল, আচ্ছা এবং তখন লাইটটার জ্বলা ছিল, তখন লাইটটার জ্বলা ছিল না, কিন্তু এইখানে দেখা যাচ্ছিল যে ঠিক আপনি যদি পিছন দিক দিয়ে যান, মানে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে এটা মেবি ওয়েটিং রুম, রাইট? এটা এটা মর্গের ওয়েটিং রুম, এন্ড এটার পাশে অফিস রুম। একটু আমরা ভিউয়ারদেরকে দেখিয়েছিলাম রেড ডোর, যেটা ওটা হচ্ছে অফিস রুম। আপনি যদি পিছন দিক দিয়ে যান তাহলে এটা দেখার জন্য কিন্তু একটা উপর দিক দিয়ে একটা জানলা আছে, বেশি না, জাস্ট আমার মাথায় ডিস্টেন্স। তো আমরা বললাম কি ব্যাপার, এখানে একটা বডি দেখে গিয়েছিলাম, আমরা তো মাত্র আধা ঘন্টা হইলো আমরা এখান থেকে পাস করছি, তবে এত তাড়াতাড়ি তো অটোপসি শেষ হওয়ার কথা না। মাহির হয়তো বলে গেছি ইমার্জেন্সি অটোপসি কিন্তু আপনার হচ্ছে আর্টিফিশিয়াল লাইটে হয়। তো অটোপসি যদি করতেই হয় এখানে অনেক অনেক লাইট করতে হবে, এবং আমাদের অটোপসি রুমেও আছে। ইমার্জেন্সি অটোপসি হয়ে গেছে, এত তাড়াতাড়ি তো হওয়ার কথা না। এদিকে আমরা আমাদের যে ডোম মামা, তাকেও আমরা এখন তখন পর্যন্ত কিন্তু আমরা দেখি নেই, তিনি কিন্তু ছিলেন। তো আমরা যেটা দেখলাম যে ঠিক জানলার পাশে একদম রুমের একদম একটা কোনায় একটা মেয়ে, ঠিক একই ড্রেস পরা। আমি একটু মানে একই ড্রেস পরা মানে কি বোঝাতে চাচ্ছেন? একই ড্রেস পরা বলতে আমি একটু আগে ক্লিয়ার করি যে মেয়েটার কিন্তু হাতের এই জায়গাটার যে হাতটা সেটা ছিঁড়া ছিল। মানে আচ্ছা আচ্ছা, ওকে ওকে। যে ডেড বডিটা আপনি এক্সপ্লেইন করেছেন ঠিক ওরকমই একটা অবয়ব। আচ্ছা, ঠিক আছে। এবং ভাইয়া যেটা বললেন যে আমি ওর মাথায় তো আগে চিহ্নটা দেখছি, আমি ওর মাথায় চিহ্নটা দেখছি, আচ্ছা। মেয়েটা মরে নেই। ও মাই গড, সিরিয়াসলি? আচ্ছা, ওকে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে যেটা আপনাকে ইয়ে করবে, আমাদের ডোম মামা পরের দিন স্বীকার করলেন যে কোনো অটোপসি আসেনি। কোনো অটোপসি আসেনি? ওকে, কোনো অটোপসি আসেনি। হ্যাঁ, তিনি 5 মিনিটের জন্য তিনি একটা ফোন কল পেয়েছিলেন যে একটা অটোপসি হবে। তিনি এসে দরজাটা খুলেছিলেন, ঠিক আছে, দরজাটা খুলেছিলেন, কিন্তু ওই রুমটা তিনি কখনো খুলেননি। আচ্ছা, মানে ইটস লক এখনো দেখা যাচ্ছে। তো ওটা উনি যদি না খুলে থাকেন কোনোভাবেই ওই রুমে যাওয়া পসিবল না, কারণ এই রুমের কিজ অবশ্যই ওনার কাছে থাকে। হ্যাঁ, এই রুমের কিজটা অলওয়েজ তার কাছে থাকে। এবং আরেকজন মামা আছে, তিনি তখন ছুটিতে ছিলেন। তিনি হচ্ছে যে 2 মাসের ছুটিতে ছিলেন, তার কোনো একটা অসুস্থতার কারণে, যাই হোক কোনো ইয়ে পাওয়া যায় না। আমাদের ডোম মামা যিনি আছেন তিনি হচ্ছে আমাদের খুব পরিচিত, আগে আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্টে ছিলেন। তো তিনি তার পরের দিন তিনি অস্বীকার করার পরের দিন জানালেন যে মামা, আমি রাত্রেবেলা গেছিলাম পিছনের দিকে, আমার বাসাটা এখানে মামা, আমি রাত্রেবেলা আইছিলাম, সবাইকে বলছি, এটা সে সবাইকে বলছেন। হ্যাঁ, আমি মামা একটা মাইয়ারে দেখতে পাইছি জানলার হাতলটা ধইরা উপর দিকে, মানে সে ওইখানে কাউকে একজনকে ডাকার চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা, ওকে মামা, এখানে তো কাউকে ঢোকার এরকম দিয়ে দেওয়া হয় না মামা। আমি বললাম মামা তুমি এটা কি করো, তুমি আমাদের ভয় পাই, মানে আপনারা যে পান করছিলেন? হ্যাঁ, আমরা বলি তুমি আমাদেরকে এরকম ভয় পাওয়া দিচ্ছি। মামা সত্যি মামা। তারপরে রাত গিয়ে নিজে তার সাথে দেখা করলেন, আমাদের সেই ভাইটা ছিল। তো পরে আমাদের কলেজ অথরিটি এবং আমাদের ফরেনসিক ডিপার্টমেন্ট সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয় যে এই বিষয়ে আর কোনো কথা হবে না, এই বিষয়ে আর কোনো কথা আমরা বলবো না। বিকাশ যা হয়েছে ওই ডোম মামা হয়তো একটু হয়ে গেছে, টক্সিকেশনে ছিলেন, বা হচ্ছে যে তিনি হচ্ছে একটা হ্যালুসিনেট হয়েছে। আমরা আমাদের কথাটা বলিনি কাউকে। এই প্রথম আমরা লাইভে আপনারা যে প্রুফ ছিলেন সেটা আজকে মানে অডিয়েন্স এবং যারা ভিউয়ার্স আছেন
তারা হয়তো শুনতে পাচ্ছেন, বাট এর আগে আপনারা কখনো এই ব্যাপারটা এক্সপ্লোর করেননি। আমরা হচ্ছে যে আমরা এই মানে মর্গে সাধারণত আমরা মানে ফার্স্ট ইয়ার থেকে প্রত্যেকের একটা ইয়ে থাকে যে ভয় থাকে যে একটা অটোপসি দেখবো, ঠিক আছে? এটা কিউরিসিটি কাজ করে হ্যাঁ, মানুষ। আমরা এর আগে একটা অটোপসি দেখে ফেলেছি। আমরা ফার্স্ট ইয়ার মোটামুটি 80% স্টুডেন্ট অটোপসি দেখেছি। তো সেদিন আমরা কিউরিসিটি নিয়ে আসছিলাম যে আমরা মানে আমরা যখন এখানে আসছি তখন আসলে আমরা এটাই ইয়ে করছিলাম যে রাহাত ভাই যে ডায়াগনোসিসটা করছে চল দেখে আসি সেটা আসলে সত্যি কিনা। আমরা তাকে চ্যালেঞ্জ করছিলাম ভাই কি এক ডায়াগনোসিস করে দিল, খালি একটা ইয়ে দেখি। কিন্তু এসে যা দেখলাম তা আসলে সত্যি আমাদেরকে মানে খুব দারুণ ভাবে নাড়া দিল যে আধা ঘন্টার মধ্যে যেভাবে অটোপসি শেষ হয়। এক দুই হচ্ছে যে এখানে আমি মানে কোনো মামাকে দেখলাম না, দরজাটা খোলা, কিন্তু মামা বলছে যে এই দরজাটা খোলা ছিল 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য এই দরজাটা খোলা ছিল। আমরা যদি 5 মিনিট ওই 5 মিনিটের মধ্যে এসে থাকি, আমার বলতে ওই দরজাটা তিনি কখনো খুলেনি। আচ্ছা ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন উনি যেটা বললেন যে এই দরজাটা 5 মিনিটের জন্য খোলা হয়েছিল, বাট উনি যেটা বললেন সেটা কখনোই পসিবল না, এটা 5 মিনিটের জন্য কখনোই খোলা ছিল না, বাট আপনারা দেখেছেন। এখন এরপরে আসলে এই ঘটনা নিয়ে আমরা কোনো জানি, কিন্তু এখনো এই ঘটনাটা আমাদেরকে নাড়া দেয়। তো আরেকটা ব্যাপারে যেটা এটা আসলে আমাদের মেডিকেলে আপনি কিন্তু দেখতে পাবেন এখানে আমাদের ডাক্তার ডরমেটরি ইন্টার্ন। আচ্ছা ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এবং লিসনার্স আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যে রাইট সাইডে আমার রাইট সাইডে হচ্ছে ডক্টর ডরমেটরি এন্ড লেফট সাইডে হচ্ছে ইন্টার্ন বয়েজ ডক্টর। ওকে ওকে তো আমাদের ডক্টর ডরমেটরি থেকে এটা প্রায় আমরা যখন থার্ড ইয়ার লাস্টের দিকে আমাদের শুনতে পাই যে একটা ডাক্তার মারা গেছেন। তো সেখানে কাহিনী হচ্ছিল যে তিনি কিভাবে মারা গেলেন এটা কেউ কেস পায়নি। 3 দিন পরে ওই দুজনেই থাকতেন 3জন মেল ডক্টর, একজন তার মধ্যে ট্রাইবাল ছিলেন, চাকমা। তো তিনি কোনো একটা গন্ধ পান এবং গন্ধটা খুব তীব্র, এবং তিনি বলতেছেন যে আমি গতকালকেও আসছি এখানে গন্ধটা পাইছি, আজকেও আসছি এখানে গন্ধটা পাইছি, গন্ধটা এখানে থাকার কথা নেই। এবং ডক্টর ডরমেটরি, হ্যাঁ ডক্টর ডরমেটরিতে নিচতলার বাম পাশে হাতের বাম পাশে পড়বে, আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের রাইট সাইডে। তো ওইখানে আপনার হচ্ছে যে আসেন উনি আসলে তখন নক করে কেউ দরজা খুলেনি। তো পরবর্তীতে কয়েকজন ডাক্তার মিলে ওখানে যারা থাকেন তারা দরজাটা ভাঙার সিদ্ধান্ত নেন, এবং ভাঙার পর তারা এই ডাক্তারটা ওইখানে থাকতেন আর হচ্ছে যে ডেড বডি দেখতেন খুবই মিউটিলেটেড বলতে হচ্ছে যে আপনি একটা ডেড বডি যখন মানে 3-4 দিন ধরে তখন সেটা মানে খুবই আমরা যেটাকে বাংলা ভাষায় পচে যায়, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে ওইটা পোস্টমর্টেম হয়, কিন্তু পোস্টমর্টেমে কোনো সুরাহা হয়নি, আর হচ্ছে যে ওর পরে ডেড বডিটা সরানো হয়। এখন পর্যন্ত ওই বাসায় কেউ থাকেন। খুবই কাহিনী হচ্ছে যে এইটা এর প্রায় 2 মাস পর্যন্ত আপনি একটা জিনিস ইয়ে করেন যে যত কড়া গন্ধই হোক, ঠিক আছে, যত কড়া গন্ধই হোক সেটা কিন্তু 1 সপ্তাহের মধ্যে এর মধ্যে কিন্তু অনেক রেইন হয়েছে, অনেক ইয়ে হয়েছে, রুমটা কিন্তু বন্ধ না, রুমে কিন্তু জানালা সব যত কড়া গন্ধ চলে যায়, এই গন্ধটা কিন্তু থাকার কথা না। এবং ওইখানে যখন ইনভেস্টিগেশন করে তখন তারা হচ্ছে যে জায়গাটা যখন চলে যায় তখন হচ্ছে জায়গাটা মোটামুটি একটা তাদের যে আমাদের যে ইয়ে করে আমাদের কলেজের রেডিও সেখানে হেল্প করে। তো পরে এই গন্ধটা যদি পারসিস্ট করছে এবং কোনো ডাক্তারই তখন ওই যে পোর্শনটা ওইখানে আর উঠতে চান না। এখন পর্যন্ত আপনি গেলে দেখতে পাবেন, আপনি বলেছিলাম যে ওই জায়গাটা কিন্তু এখনো আমরা মানে হন্টেড বলে আপনারা জানেন। হ্যাঁ অবশ্যই আমরা এন্ড অফ দ্য শোতে আমরা অবশ্যই ওই জায়গাটাকে নিয়ে যাব আমাদের ভিউয়ার্স আছেন এবং লিসনার্স আছেন, তো সেই কন্টিনিউ করেন। আর এখানে ওই ডাক্তার যিনি ছিলেন তার ক্যাম্পাসে আসেন, তার ফ্যামিলি নিয়ে তিনি থাকতেন না, তিনি তার ফ্যামিলি অন্য জায়গায় থাকতেন, তিনি একাই থাকতেন। তো এটা হচ্ছে যে উনি ওনার যে এই যে
এটা যতদিন পারসিস্ট করছে, তখন আমাদের কিছু কর্মচারী যারা হসপিটাল বা কলেজের কর্মচারী, তারা হচ্ছে আউট অফ কিউরিয়াসিটি তারা ওইখানে গিয়ে জানলা দিয়ে গিয়ে দেখতে যেত কি হচ্ছে। তারা ওই রুমটাকে তারা মানে অনেকে আছে না যে, এবং সবচেয়ে আরেকটা জিনিস হচ্ছে যে অনেকের কাছে এই কমপ্লেনটা পাওয়া গেছে যে মামা দিনের বেলা গেলে আমরা গন্ধটা পাই না, রাতের বেলা পাওয়া যায়, রাইট? হ্যাঁ রাতের বেলা পাওয়া যায়। এখন কারণটা আপনি জানেন যে দিনের বেলা যদি হচ্ছে যে দিনের বেলা কিন্তু এয়ার ফ্লোটা বেশি থাকে, রাতের বেলা কিন্তু হ্যাঁ, আর তখন যেহেতু বর্ষাকাল ছিল এয়ার ফ্লো করার অত ইয়ে ছিল না, কারণ বৃষ্টি তো মানে একটা জিনিসকে চাপা দিয়ে দিচ্ছে, বন্ধ থাকে, এয়ার ফ্লো অতটা কিছু না। কিন্তু মামার মতন মামা দিনের বেলা একটু গন্ধটা পায়, রাতের বেলা তো আপনি অলরেডি দিয়ে দিয়েছে। হ্যাঁ, দিনের বেলা তো পাই না, রাতের বেলা তো। পরে হচ্ছে যে আমাদের হসপিটাল অথরিটি অনেকবারই এটা ইয়ে করেছে, কিন্তু কোনো সুরাহা করতে পারেনি। তো ওইখানে যেদিন থেকে একদিন 2 মাস পর একদিন হচ্ছে যে ওইখানে আমাদের কলেজে হসপিটালে একজন মামা কর্মচারী হচ্ছে যে ওনার ডিপার্টমেন্টে কাজ করছেন, ওনাকে খুব ভালো মতো চিনতেন ডাক্তারকে। তো উনি গিয়ে বলেন আমি যে উনি গিয়ে বলেন যে আমি ওনার মতো একজনকে দেখছি, এবং এটা সে তার কলিগ ছিল তাদের সাথে শেয়ার করে। এই জিনিসটা পরে হচ্ছে তার কলিগটা পরে হচ্ছে যে আবার যায় রুমটা, এবং হসপিটাল অথরিটি থেকে আছে যে রুমটাকে নিচ্ছে না কেন। আচ্ছা, তো ওনার রুমটা কি এখনো লক? জি, রুমটা এখনো লক। ওকে, দ্যাটস ইন্টারেস্টিং। আমরা কিছুক্ষণের মধ্যে ওই রুমটার সামনে আমরা যাব। তো ওই রুমটা এখনো লক, এবং আপনি গেলে দেখতে পারেন যে ঝুল টুল দিয়ে খুবই বাজে অবস্থা রুমটা। রুমটায় মানে আমরা মানে এরকম কমপ্লেনও পেয়েছি যে হঠাৎ আমরা মেডিকেল স্টুডেন্টরা যারা, তারা তো একটু মানে রিফ্রেশ হওয়ার জন্য রাত বেরাতে বাইরে, আমরা দেখা যায় যে খাওয়ার জন্য 11টা-12টার টাইমটা বেছে নিই, আর 11-12টার টাইম আমাদের ডাইনিং মিলটা অফ হয়ে যায়। তো একজন দুইজন কেউ যখন ওই রোডটা মেইন রোডটাই, কিন্তু সেটা মেইন রোড কাশি, একজন দুজন যখন যায় তখন হচ্ছে যে মাঝে মধ্যে এরকম স্মেলটা এখনো পাওয়া যায়। দ্যাট মিন্স আমরা যদি এখন রাইট নাও যদি ওখানে যাই, আমরা স্মেল পেলেও পেতে পারি। এটা মানে এখন ইভেন উনার ডেটে প্রায় 1 ইয়ার হয়ে 1 বছর আগের ঘটনা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ডেটের পর হচ্ছে যে আসলে ওই ডরমেটরিটা বা হচ্ছে যে ওই বিল্ডিংটাতে উঠতেও আমাদের হসপিটালে যে ডাক্তাররা আছেন তারা এখনো আর কি নার্ভাস ফিল করেন বিল্ডিংটাতে উঠতেই চান না। এবং বিল্ডিংটা একদম মেডিকেল কলেজ যখন প্রতিষ্ঠিত হয় তখন প্রথম দিকে এটা ইয়ে করা। তো এই ছিল। ওকে, থ্যাংক ইউ আপনাকে এত সুন্দর এত ইনফরমেটিভ একটা মানে আপনার সাথে শেয়ার করার জন্য। রনি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি ফারজু ভাই, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আর যেটা হলো আমরা হ্যালো ডিয়ার লিসেনার্স এন্ড ভিউয়ার্স যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন, আমরা এতক্ষণ ওনার ঘটনা শুনলাম। রনি, আমরা এখানে একটা ছোট্ট একটা ব্রেকে যেতে যাচ্ছি, আমরা ব্রেকের পর আবার ফিরে আসছি। ওকে, ব্রেকের পরে আপনার সাথে আমরা আবার যুক্ত হচ্ছি। আমরা এই মুহূর্তে আমাদের সাথে কথা বলছিলেন আমরা কুমিল্লা মেডিকেল কলেজ থেকে, যেটার কথা আমি বলছিলাম যে আমরা একটা হন্টেড প্লেস থেকে কিন্তু আপনাদের সাথে যুক্ত হব। ঠিক তেমনিভাবেই ওই মুহূর্তে আমরা কিন্তু দুজন গেস্ট এবং সেই জায়গার ঘটনাগুলো কিন্তু আমরা এতক্ষণ ধরে শুনছিলাম, এবং অনেকেই অনেক কিছু লিখে পাঠিয়েছেন এবং সেই কথাগুলো এখন একটু জানবো। এবং একদম আমরা কিন্তু শেষ মুহূর্তের দিকে চলে এসেছি। ঘড়ি কাটা এই মুহূর্তে বাজে 12:52। আর যারা বলতে চাই যে আপনারা যদি চান অন ইয়ার রুমে এসে আপনার ঘটনাগুলো শেয়ার করতে, অনেকে অনেকগুলো ঘটনা বলছেন এবং অনেকে জানিয়েছেন। আমি পড়ছিলাম যখন যে আমার আরও ভয়ঙ্কর ঘটনা আছে, আমার বেশ কিছু ভালো ঘটনা আছে, তো তাদের জন্য বলা যে ভাই অদৃশ্য আপনাদের জন্যই, ডেফিনেটলি অদৃশ্য আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই এবং আপনাদের ঘটনাগুলোই কিন্তু আমরা অন ইয়ার করতে চাই। তো আপনি যদি চান আমাদের এখানে এসে আপনার ঘটনাগুলো শেয়ার করতে, জাস্ট মোবাইলের মেসেজ অপশনে চলে যান, লিখে ফেলুন EFM স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন, তারপরে আপনার সেল নাম্বারটা পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারটিতে। আর এছাড়া যে কোনো রকম কমপ্লিমেন্ট ঠিক একই উপায়। আর যারা যারা ছিলেন আমাদের সাথে তাদের কথাগুলো একটু
রিড আউট করে দিতে চাই। আমাদের সাথে ইয়াসির ছিলেন রামপুরা থেকে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ভালো লাগছে জানিয়েছেন। দিলীপ দাস আছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং তুষার আছেন। আচ্ছা, উনি বলছেন অনেক একটা ঘটনা আছে, ওকে আমরা আপনার সাথে যোগাযোগ করবো। মোহাম্মদ আশরাফুল ইসলাম উনি বলছে ভালো লাগছে, আমি নাটোর থেকে শুনছি, আমি আপনার নতুন বন্ধু। ওয়েলকাম আশরাফ আপনাকে। নাসির নাগার আছেন, নাসির আছেন আমাদের সাথে নাসিরনগর থেকে। মোহাম্মদ জুয়েল আছেন আমাদের সাথে, উনি বলছেন ওকে ধন্যবাদ ভাই আপনাকে। মোহাম্মদ ইরফান আছেন আমাদের সাথে নরসিংদী থেকে। মোহাম্মদ গোলাম রব্বানি আছেন আমাদের সাথে গাজীপুর থেকে আছেন। আয়েশ আছেন, জাস্ট অসম এবং ভয় করছে তবুও শুনছি। আগামী উইক থেকে ফাইনাল এক্সাম, প্রার্থনা করো, টেনশনে আছি। ওকে, আপনার জন্য যেটা বলা সেটা হচ্ছে আপাতত আপনি পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকুন, আর নেক্সট উইকের পরে আবার পরীক্ষা শেষ হলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন। আর আমাদের সাথে আচ্ছা রাব্বানি বাঁধন উনি বলছেন বালিয়াকান্দি থেকে, রাজবাড়ি থেকে বলছেন রনি ভাই আচ্ছা ডেড বডির হিস্ট্রিটা আচ্ছা আমার হার্ট রাতে আচ্ছা বাড়িয়ে দিয়েছে এবং ওয়েট করে আছি কখন হন্টেড প্লেস। আচ্ছা হন্টেড প্লেস থেকে কিন্তু আমরা একটু আগে লাইভ করছিলাম এবং হ্যাঁ যে ডেড বডির ঘটনা যেটা বলছিলেন ফাহিম, ডেফিনেটলি সেটা একটা ভয়ঙ্কর ঘটনা ছিল। মালা আছেন রামপুরা থেকে। ভাইয়া আমি অদৃশ্য প্রোগ্রামটি গত 3 মাস ধরে শুনছি, কিন্তু আচ্ছা কখনো SMS করিনি, সাহস করে লিখলাম। ধন্যবাদ মালা আপনাকে, সেই সাথে ওয়েলকাম আপনাকে যে আপনি 3 মাস ধরে আমাদের সাথে আছেন। আর এবং আশা রাখছি যে 3 মাস 3 বছর এবং 3000 বছর হয়ে যাক এবং আপনি সবসময় আমাদের সাথে থাকবেন এবং লিখে জানাবেন অবশ্যই। যারা অনেকেই আছেন কিন্তু লিখেন না, তাদের জন্য বলতে চাই যে অবশ্যই আমাদেরকে কিন্তু একটু লিখে জানাবেন যে আপনি আমাদের সাথে আছেন। আমাদের সাথে সোহেল শেখ আছেন, উনি বলছেন আচ্ছা জিন্দাপুর মহেশপুর থেকে বলছেন ইউ উইল সারপ্রাইজ টু নো দ্যাট হ্যাপিনেস ভেরি নাইস অ্যান্ড ইন্টারেস্টিং। ওকে, থ্যাংকস আ লট আপনাকে। আমাদের সাথে নিতু লিখেছেন ফার্মগেট থেকে, আমি তোমার নিউ ফ্রেন্ড, খুব ভয় পাচ্ছি। নিতু আপনাকে ওয়েলকাম এবং এরপর থেকে নিয়মিত চাই আপনাকে। আমার সাথে ইয়াসির আছেন রামপুরা থেকে, অনেক বেশি ভয় পাচ্ছি, ভয় পেতে থাকুন ভাই, আমরা কিন্তু আরও বেশ খানিকটা সময় আছি আপনাদের সাথে। মোহাম্মদ মানিক আছেন আমাদের সাথে। এছাড়া আবদুল্লাহ আছেন আমাদের সাথে শিবপুর নকশিন্দি থেকে। সব সময় শুনি, আপনাকে ভালোবাসি, আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি যারা নিয়মিত আমাদেরকে শুনেন এবং জানান দেন যে অদৃশ্য আপনাদের কেমন লাগছে। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এমডি সূর্য আকন্দ আছেন আমাদের সাথে গাইবান্ধা থেকে। ভাইয়া আমার নিজের সাথে একটা ঘটনা আছে, অবশ্যই আপনার নিজের ঘটনাটা আমরা আপনার সাথে ফোনে যোগাযোগ করব। সাইফুল ইসলাম রানা আছেন আমাদের সাথে, সাভার থেকে জয়েন করেছেন উনি আমাদের সাথে। এছাড়া আমাদের সাথে ফয়েজ আছেন, উনি লিখেছেন ওল্ড এয়ারপোর্ট তেজগাঁও থেকে লিখেছেন। বিআই চৌধুরী আমাদের সাথে আছেন সেগুন বাগিচা থেকে। আমাদের সাথে মোহাম্মদ সালাম সর্দার আছেন গুলশান থেকে লিখেছেন উনি আমাদেরকে। হাকিম আছেন গাজীপুর থেকে। বকুল আছেন আমাদের সাথে। এছাড়া আমাদের সাথে মানিক লিখেছেন, আমাদের সাথে ফয়েজ আছেন, আমাদের সাথে অনিক লিখেছেন, আর আমাদের সাথে সজীব হোসেন ছিলেন আমাদের সাথে। জুথি একটা নাম্বার পাঠিয়েছেন, অবশ্যই আমরা আপনার সাথে যোগাযোগ করব। সজীব হোসেন বলছেন ভাই আমি নিউ মেম্বার অ্যান্ড আমার ভয় অনেক ভালো লাগে। ডেফিনেটলি ভয় পিপাসু মানুষ তাদের জন্য অদৃশ্য, যাদের ভয় ভালো লাগে তাদের জন্য অদৃশ্য। আপনাদের পুরো 1 সপ্তাহের খোরাক যোগান দেওয়ার জন্যই কিন্তু আমরা এসে হাজির হয়ে যাই। এমডি সাইফ জামান আছেন মোহাম্মদপুর থেকে লিখছেন উনি আমাদেরকে লিমিটেড। ভালো লাগছে আজকের পর্ব, ধন্যবাদ ভাই আপনাকে। আমি আচ্ছা রোমান আছেন আমাদের সাথে, বলছেন খুব ভয় করছে। করিম আছেন উত্তরা থেকে এবং আচ্ছা রনি আছেন বাড্ডা থেকে। আমার হিস্ট্রি আছে, উনি সেল নাম্বার পাঠিয়েছেন। জনি সাভার থেকে লিখেছেন আই এম ইউর নিউ ফ্রেন্ড এবং আমি একলা শুনছি, খুব ভয় আমার। এবং আচ্ছা ওনার ওয়াইফও শুনছেন, ওনার সাথে ওনার একটা ঘটনা আছে, উনি আমাদেরকে নাম্বার পাঠিয়েছেন। অবশ্যই আমরা আপনার সাথে যোগাযোগ করব। এবং সেই আমাদের সাথে আর অনেকে আছেন, আমাদের সাথে প্রিয়া আক্তার যুক্ত হয়েছেন, মোহাম্মদ মামুন যুক্ত হয়েছেন, আমাদের সাথে ইমরান সরকার ইমু ছিলেন, আমাদের সাথে আকিবুর নূর ছিলেন, আমাদের সাথে ফয়সাল আছেন, আমাদের সাথে আকরাম হোসেন জয়েন করেছেন, আমাদের সাথে রিয়ান রোজ জয়েন করেছিলেন এবং এছাড়াও আমাদের সাথে আরও অনেকেই যারা রয়েছেন। কামাল হোসেন উনি একদম শুরুর থেকেই কিন্তু আছেন, আর আরও অনেকেই ফেসবুকে লিখেছেন। আর যেটা বলছিলাম আমরা একদম সময় কিন্তু শেষ দিকে চলে এসেছি। আমি রনি ছিলাম আপনাদের সাথে এবং আছি আর বেশ খানিকটা সময়, এবং একটু পরেই আমি আবার আমাদের ফেসবুক লাইভে, যেখানে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমরা একটা 100 প্লেস থেকে কিন্তু সরাসরি আমরা কুমিল্লা মেডিকেল কলেজ থেকে সেখানকার স্টুডেন্টদের তাদের দেখা কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করছিলাম। সঞ্জিদা হাসান বলছেন খুব ভালো লাগছে। আমাদের সাথে নিহাল নীল বলছেন ভাইয়া লাইভটা আচ্ছা কিছুটা হয়তো হতে পারে নেটওয়ার্কের কারণে, হয়তো কখনো কখনো কিছুটা অস্পষ্টতা থাকতে পারে। স্মৃতি আছেন 100 প্লেসটা জাস্ট অসম, ধন্যবাদ স্মৃতি আপনাকে। ইমরান খান সরকার বলছেন ভাইয়া রুমে একা নিঝুম রাত ফুল সাউন্ডে শুনছি এবং লাইভটা অস্থির লাগছে, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে কাসেম কিং আছেন। এছাড়া আমাদের সাথে হাসান চৌধুরী জয়েন করেছেন, আমাদের সাথে সিফাত রয়েছেন। রনি ভাইয়া কিছু আচ্ছা ওকে শুনতে থাকুন ভাইয়া। আজ শুভ দিন,
আর আমাদের সাথে শাকিল ইমর রয়েছেন। আচ্ছা রনি ভাই নতুন লিস্টার, ওয়েলকাম আপনাকে। আমাদের সাথে রুবেল আলম রয়েছেন, উনি বলছেন আমাদের সাথে নতুন জয়েন করেছেন, আপনাকে ওয়েলকাম। এসডি লাইকার আছেন, আমি শুনছি পুরান ঢাকা, আচ্ছা পুরান ঢাকা থেকে উনি আমাদেরকে শুনছেন, শুনতে থাকুন ভাই। আমাদের সাথে তাসনিম রয়েছেন, নীরব রয়েছেন, আরও অনেকেই রয়েছেন। সবার কথাবার্তাগুলো নিয়ে ফিরবো, তবে তারও আগে এই মুহূর্তে যাব হচ্ছে আমাদের সাথে আবার ফোনে কানেক্ট করার চেষ্টা করছি, তবে জাস্ট ছোট্ট একটা বিরতির পরে। আর অনেক কিন্তু আবার ফিরে আসছে আপনাদের সাথে স্টে টিউন উইথ রেডিও 71 FM 98.4। Before you can overcome fear, you must first truly know fear. অদৃশ্য প্রতি শুক্রবার রাত 11টায় অনলি অন রেডিও 71 FM 98.4। সবাইকে আরও একবার ওয়েলকাম অদৃশ্যের মাঝে। আর যেটা বলছিলাম যে হ্যাঁ, আমরা আবার কিন্তু অন এয়ারে চলে যাব, সরাসরি ফোনে লাইভে তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছি। আর এর মধ্যে আর অনেকেই কথাবার্তা কিন্তু লিখে পাঠাচ্ছেন, আমরা একদম শেষ মুহূর্তের দিকে আছে। আর আপনার সেল নাম্বারটা পাঠাতে কিন্তু মোটেও ভুলবেন না, কারণ আমরা চাই যে নেক্সট এপিসোডে আপনিই হয়ে যান আমাদের এই হট সিটে বসে আপনার ঘটনাটি আপনি আমাদের সাথে শেয়ার করুন। আপনার যে ভয়ের ঘটনা যেটা আছে, ভয়ের যে কোনো রকম ঘটনা, আপনার নিজের কিংবা আপনার কাছের মানুষের কিংবা আপনার পাশের কোনো মানুষের কোনো ঘটনা যদি আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, অবশ্যই কিন্তু আপনার সেল নাম্বারটি পাঠাবেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলুন EFM স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন, তারপরে আপনার কথাবার্তাগুলো অবশ্যই পাঠাবেন 7171 এই নাম্বারটিতে। আর আমরা এই মুহূর্তে কুমিল্লা, কিছুক্ষণ আগেও আমরা কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজ সেখান থেকে কিন্তু ফোনে লাইভ করছিলাম, এবং সেখানকার দুজন স্টুডেন্ট তাদের কাছ থেকে তাদের ঘটনাগুলো কিন্তু আমরা জানলাম, এবং সেটা আমাদের যারা ফ্যান পেজ যেটি আছে রেডিও 71 98.4-এর, আর সেই ফ্যান পেজে আপনারা কিন্তু ইতিমধ্যে কিন্তু ফেসবুকে যারা আছেন তারা কিন্তু লাইভ দেখতে পেয়েছিলেন। আর অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/radio71fm 98.4। আর সেখানে কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের ইনভেস্টিগেশন টিমের তারা কিন্তু ওখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছিলেন। আর এই মুহূর্তে আমরা তাদের সাথে আবার কানেক্ট করার চেষ্টা করছি, যদি আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা চেষ্টা করছি যে তাদের সাথে ফোনে কানেক্ট করার জন্য, সেখানে হয়তো কিছুটা নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে তাদের সাথে কিন্তু ফোনে কানেক্ট করা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। তো আমরা তাদের সাথে ফোনে চেষ্টা করছি, এবং তার আগে যারা আমাদের সাথে আছেন তাদের কথাবার্তাগুলো একটু জানাবো। আমার সাথে নিবিড় জয়েন করেছেন। নিবিড় বলছেন, আচ্ছা ভাইয়া শুনতে ভালো লাগছে এবং আমি নিয়মিত শুনতে থাকি। নিবিড়, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে নিয়মিত শুনেন। আমাদের সাথে আচ্ছা মাহমুদুল্লাহ ছিলেন, আমাদের সাথে প্রীতম ছিলেন, আমাদের সাথে রাকিব জয়েন করেছিলেন, আমাদের সাথে সুমন জয়েন করেছেন, এবং এছাড়াও আমাদের সাথে সজীব ছিলেন। শাহন বলছেন যে ভাই আমি আজকে প্রথম শুনছি, বাট ভালো লাগছে। ধন্যবাদ শাহন আপনাকে যে আপনি নিয়মিত শুনেন আমাদেরকে। আর আমাদের সাথে আচ্ছা প্রীতম বলছেন যে ভাই আমার একটা ভয়ঙ্কর ঘটনা আছে, আমার ঘটনাটা একটু অবশ্যই ভাই আমরা কিন্তু চাই যে আপনার ঘটনাগুলো আমরা শেয়ার করতে চাই। তো আপনার ঘটনার জন্য অবশ্যই আমাদেরকে আপনার সেল নাম্বারটা পাঠাবেন, ঠিক যেমনি করে আপনি আমাদেরকে টেক্সট করেছেন। আমাদের সাথে আচ্ছা ঢাকার পোলা আছেন, উনি বলছেন রনি ভাই আজকে অনেক ভয় পেতে চাই, ইতিমধ্যে হয়তো ভয় পেয়ে গিয়েছেন। আর আমার সাথে তুষার রয়েছেন, উনি বলছেন আচ্ছা শুনছি ভালো লাগছে। সিফাত ছিলেন আমাদের সাথে আচ্ছা রাকিব হাসান আছেন। আর এই মুহূর্তে আমরা ফোনে আবার আমাদের ইনভেস্টিগেশন টিমের ওখানে চলে যাচ্ছি। সরাসরি আমরা তাদের সাথে এবার সেখান থেকে কিন্তু কানেক্ট করব। হ্যালো, জি ফারজাদ, আপনি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। and it's almost 1 AM and already time's up. হ্যাঁ আমাদের তো সময় একদমই নেই। এক্স্যাক্টলি, এতক্ষণ আমাদের সাথে যারা স্টুডেন্টরা ছিলেন এতক্ষণ এত কষ্ট করে, এবং নেক্সট ডে তাদের এক্সাম, তো আমি তাদেরকে রিকোয়েস্ট করে বলছি প্লিজ ইউ ক্যান মুভ নাও। তো তারা আমাদের সাথে অনেকেই ছিলেন এখানে, তাদেরকে অনেক ধন্যবাদ, রেডিও 71-এর পক্ষ থেকে ধন্যবাদ এবং অদৃশ্য টিমের পক্ষ থেকে ধন্যবাদ। অ্যান্ড রনি, কিছু ফুটেজ আমি নিয়েছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা এগুলো রেডিও 71-এর পেজে এবং আমাদের অদৃশ্য ফ্যান পেজে আমরা দেখতে পারবো। তো রনি, I should leave now and dear listeners, আপনাদের সাথে আবার কথা হবে
আবার হয়তো কোন এক প্লেস থেকে আমরা লাইভ করবো, তখন আমরা আপনাদেরকে আবার দেখাবো সেই প্লেসের ইনসিডেন্টস গুলো। তো আমাদের জন্য দোয়া রাখবেন এবং রেডিও একাত্তরের জন্য দোয়া রাখবেন। রনি, বাই বাই, এন্ড ডিয়ার লিসনার্স, গুড নাইট। ওকে, স্টে সেফ প্লিজ। আমরা এই মুহূর্তে আমাদের সাথে ফারজাদ উনি একদম শেষবারের মতো আমাদের সাথে যুক্ত হলেন এবং সেখান থেকে যারা বলছিলেন যে তাদের ঘটনাগুলো শেয়ার করলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমরা এরকম একটা জায়গা থেকে আপনারা আমাদের সাথে আপনার ঘটনাগুলো কিন্তু শেয়ার করলেন। আর যেটা বলছি, সামনে আমাদের কিন্তু একটা সেলিব্রেশন আসতে যাচ্ছে, যেটা একটু সাসপেন্স রাখতে চাই, বাট সবসময় অদৃশ্যের সাথে থাকুন, তাহলে হয়তো ডেফিনেটলি সামনে খুব চমৎকার একটা কিছু পেতে যাচ্ছেন, যেটা আপনাদের জন্য সারপ্রাইজিং হবে এবং আমরা চাই সেই সারপ্রাইজটা আপনাদেরকে দিতে। আর ভয় পিপাসু মানুষদের জন্য তো অবশ্যই, যারা ভয়ের সাথে আছেন তারা ডেফিনেটলি অদৃশ্যের সাথে আছেন, যারা ভয়ের তৃষ্ণা নিয়ে ভুগছেন তাদের জন্যই কিন্তু অদৃশ্য, যারা ভয় ভালোবাসেন তাদের জন্য অদৃশ্য। তো সেই ভয় পিপাসু মানুষদের জন্য একটুখানি বলে রাখতে চাই যে খুব দ্রুত আপনাদের জন্য একটা সারপ্রাইজ আসতে যাচ্ছে, আর সেটার জন্য একটু ওয়েট করতে হবে এবং সেই সাথে একটু খোঁজ রাখতে হবে আমাদের। আর আমাদের খোঁজ রাখতে হলে যেটা করতে হবে, আমাদের যে ফ্যান পেজ যেটি রয়েছে, একটা হচ্ছে রেডিও 71 98.4 এর ফ্যান পেজ যেটি facebook.com/radio71fm 98.4। আর এছাড়াও রয়েছে কিন্তু আমাদের অদৃশ্যের একটা ফ্যান পেজ রয়েছেন facebook.com/অদৃশ্য 98.4, আর অদৃশ্য ODRISSHO 98.4 এটা থেকে জাস্ট পাঠিয়ে দিলে কিন্তু চলবে এবং সে সাথে আপনি খোঁজ খবর রাখবেন যে কী অবস্থা। সেখানেই হয়তো সারপ্রাইজের নিউজগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এবং ডেফিনেটলি নেক্সট ফ্রাইডেতে তো রনি কিন্তু আপনাদের সাথে আবার অদৃশ্য নিয়ে হাজির হয়ে যাবো। এবং আজকে যারা ফোন নাম্বার আমাদেরকে পাঠিয়েছেন, অবশ্যই আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো এবং আপনার ঘটনা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমরা অন এয়ার করার ব্যবস্থা করবো, সেটা হয়তো এই উইকে না হোক নেক্সট উইকে কিংবা তারপরের উইকে, কারণ আমরা স্লট অনুযায়ী আপনাদেরকে সাজিয়ে দেবো এবং আপনার ঘটনাগুলো অন এয়ার করার ব্যবস্থা করবো। এবং মেল করে দিতে পারেন, আপনারা মেল কিন্তু যে কোনো সময় করতে পারেন। যারা দেশের বাইরে আছেন কিংবা অনেক দূরে থাকেন তাদের জন্য মেল অ্যাড্রেসটা একটু বলে দিতে চাই, অদৃশ্য 98.4@gmail.com, ODRISSHO 98.4@gmail.com। একদম শেষ মুহূর্তে চলে আসছি, আর এখন বলতে হচ্ছে টাটা। ভালো থাকুন এবং সাবধানে থাকুন এবং সব সময় রাতের বেলা হোক কিংবা যে জায়গাগুলো নিয়ে আসলে তথাকথিত বিভিন্ন রকম গল্প থাকে, সেই গল্পগুলো যদি হাস্যকর মনে হয় তবুও কিন্তু এড়িয়ে যাবেন না। অ্যাটলিস্ট সেই জায়গা সম্বন্ধে একটু জানুন যদি কোনো নতুন জায়গায় গিয়ে থাকুন, এবং হাসি ঠাট্টায় কখনো যেন এক্সট্রা কোনো এক্সপেরিমেন্ট করতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। যা সতর্ক থাকুন, সাবধানে থাকুন এবং সবসময় রেডিও 71 98.4 এর সাথেই থাকুন। আমি অদৃশ্য থেকে রনি এখান থেকে সাইন আউট করছি। ভালো থাকুন, টাটা। Before you can overcome fear, you must first truly know fear. অদৃশ্য প্রতি শুক্রবার রাত 11টায়